সেই রাতের ভয়াবহ আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায় শত প্রাণ। বেঁচে ফিরে আসার ভাগ্য যাদের হয়েছিল তারা প্রায় সবাই ছিল আহত, যেমন মুক্তা বানু বা বিলকিস বেগম। নিজেরা এখনো অসুস্থ, তবু যোগ দিয়েছিলেন আরেকটি তৈরি পোশাক কারখানায়। তবে কাজটি তাকে করতে হয়েছে তাজরিনের পরিচয় আড়াল করে। কারণ তাজরিনের সাবেক কর্মীদের চাকরি দেওয়া হয় না, পরে জানতে পারলেও চাকরি চলে যায়। যে গার্মেন্টসে চাকরি নিতে যাই সেই গার্মেন্টসের ভালো ভালো চাকরি সমস্যা। আমি ঢুকছি, একদিন ডিউটি করছি, কাজ করতে পারিনি, আমাকে বাইকে দিয়েছে। শারমিনে ঢুকছি, 2 দিন ডিউটি করছি, কাজ করতে পারিনি, আমাকে বাইকে দিয়েছে। তোরা এত অসুস্থ, তুমি বেতন নিয়ে যাও গা। আমার গেছে মাসে বেতন নেওয়ার পরে বলছে যে তুমি আর আসো না। তারপরেও আমি লজ্জা ফালায় যায় কাজ করতেছি। এই নির্মম বাস্তবতার মুখে এখন তাজরিন ফ্যাশনের অনেকেই
কিছু ক্ষতিপূরণ যারা পেয়েছেন তাও শেষ হয়ে গেছে চিকিৎসায়। ক্ষুদ্র ব্যবসা বা দোকানদারি করে অনেকেই চালিয়ে যাচ্ছেন বাঁচার লড়াই। চিকিৎসার জন্য তারা যথেষ্ট পরিমাণ করছে, যে চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা এখনো পাই নাই, কিন্তু তারপর সংসারের জন্য বা নিজের জীবিকা অর্জনের জন্য কিছু একটা করে খেতে হবে, যদি ফ্যামিলি চালাতে হবে। আমরা যেটুকু ক্ষতিপূরণ পাইছি, অনেকের ঋণ আছে, ঋণ টিন শোধ করছে, করে টোরে কেউ ছোটখাটো ব্যবসা বাণিজ্য দাঁড় করাইছে, যে আমরা এইটুকু ব্যবসা নিয়ে আসি। তালচিনের আগুন থেকে বেঁচে ফেরা শ্রমিকরা কাজ করে নতুন জীবন শুরু করতে চান। তাদের প্রতি মানবিক হতে কারখানা মালিকদের কাছে আহ্বান রয়েছে শ্রমিক নেতাদের। গার্মেন্টস মালিকদের তারা সেটা হলে ঠিক না, তাদের অবশ্যই কাজ দেওয়া উচিত এবং তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের সমস্যার সমাধান। তালচিনের শ্রমিকদের সামর্থ্য অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারকেই জোরালো ভূমিকা রাখতে হবে বলছেন বিশেষজ্ঞরা। মানবাধিকারের লঙ্ঘন, তাদেরকে অবশ্যই কর্মে ফিরে আসতে হবে। যেটুকু শ্রম তারা দিতে পারেন সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক বা তাদেরকে কর্মে ফিরে এসে তাদের যে নাগরিক অধিকারটুকু অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এটুকু আমার বক্তব্য। আমরা শুনলাম সেদিনের সেই যে হত্যাকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেটার মধ্যে দিয়ে যে আহত শ্রমিক এবং শ্রমিক পরিবারের, নিহত শ্রমিক পরিবারের কথা শুনলাম একটা নিউজ ক্লিপে। আমরা একটু শুরুতেই এখানে আছেন আমাদের সাথে নাসিমা আক্তার, তাদের শ্রমিক। তো নাসিমা আপার কাছে একটু শুনে নিই। নাসিমা আপা, আপনারা তো ওই দিন ঘটনায় ছিলেন, অগ্নিকাণ্ডের ঘটনা, আমরা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছুই। তো এরপরে তো 9 বছর পার হয়ে গেল আর কি। এখন আসলে বলেন তো যে আপনারা কি আমাদেরকে একটু জানাবেন যে আপনি আসলে ওখানে কিসে কাজ করতেন এবং আপনি ওই দিনের ঘটনায় মানে আপনি তো আঘাত পেয়েছেন বা আপনার শারীরিক ক্ষতি হয়েছে, কি ধরনের এবং কি অবস্থায় চলছেন একটু বলেন তো নাসিমা আপা, একটু বলেন। আমি প্রথমে বলি, নেটের সমস্যা হলো, কথা শোনা যায় না। বলেন, আমরা শুনতেছি, বলেন। আমি প্রথমে বলি, দাদা এই অবস্থায় তো মনে করেন যে আমাদের দিনের পর দিন কষ্টে অনাহারে জীবন যাইতেছে। আমি একটা বাসাতে কাজ করতাম, তাও করোনা হওয়ার পরে সেই বাসা থেকে আমার বাড়ি থেকে কাজ। নাসিমা আপা, আপনি যদি আগে বলেন যে আপনি কি ধরনের আহত হয়েছেন আসলে ওই দিনের ঘটনায়, একটু সেটা বলে যদি বলেন। মানে আপনার আঘাতটা কি ধরনের আঘাত ছিল আর কি, আমার আঘাতটা, আমি তো 4তলা ফ্লোরে চাকরি করতাম, 4তলা থেকে আমি মনে করেন স্যাম্পল রুম দিয়ে বের হয়েছি। তো আমার মাথায় আঘাত পাইছি, আমার 2টা হাত ভেঙে যায়, মাজার মেরুদণ্ড হাড় ফেটে যায়, ঘাড়ের হাড় ফেটে যায়। আচ্ছা, তারপরে মানে আপনার 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 পরিবারে মানে আর কে আছে উপার্জন করেন? আপনি কি এখন কোথাও কাজ করতেছেন? আমার পরিবার, আমার স্বামী ওই জায়গায় ছিল, তারও মাজায় প্রচন্ড আঘাত পায়, তার বুকে আঘাত পায়, তার 3টা ছাতির হাড্ডি ভেঙে যায়। আচ্ছা, এখন মানে আপনার মানে স্বামী কি কাজ করতেছে কোথাও? আমার স্বামী একটা ভ্যান চালায় মনে করেন যে কোনো মতে দিন যায়। তাও আজকে 1 মাস ধরে সমস্যা, ওই সিমেন্টের বস্তাটা আনতে যায়, তার মাজায় প্রচুর আবার আঘাত লাগছে, কাজকর্ম এখন আবার করতে পারবে। আপনারা মানে আপনাদের দিক থেকে কোনো মানে মালিক কিংবা সরকার, ব্র্যান্ড বায়ার কারো কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা পেয়েছেন ক্ষতিপূরণ বাবদ? বা না, আমাদেরকে 2016 সালে নাকি মনে নাই আমার সঠিক, মানে অগ্নিকাণ্ড হওয়ার 4 বছর পরে আইএলএ থেকে আমাদেরকে কিছু আর্থিক সহযোগিতা দিচ্ছিল। আচ্ছা, আইএলও থেকে করছে। জি। তারপরে এর মাঝে আর কেউ খোঁজ নেয়নি? না, এর মধ্যে একটু ভুল হয়েছে দাদা। মানে অগ্নিকাণ্ড হওয়ার 3 মাস পরে ওই যে মিরপুর 10:30 কারিতাস একটা অফিস আছে, এনজিও, হ্যাঁ, কারিতাস থেকে মানে সিএন্ডের ভাইয়ারা আমাদেরকে চিকিৎসা দিছিল, মানে চিকিৎসা ভাতা। যার স্যালারি যে কয় টাকা ছিল ওই কয় টাকা হিসাবে মাসে দিত, ওটা দিয়ে ওষুধ কেনার জন্য।
হুম। এখন কি করতেছেন আপনি? এখন আমি মনে করেন যে আমার তো রুমে তালা দেওয়া, বাড়িওয়ালা তালা মেরে রাখছে, 5 মাসের ভাড়া বকেয়া আছে। আর ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া খুবই কষ্ট। আমি একটা ওই যে সবুজ ভাই জানে, সবুজ বাইরে কইয়া তারপরে এই যে একটা জুট কারখানায় চাকরি মনে করেন যে ওখানে কাজ করি, দিন 200 টাকা হাজিরা, মাসে 6,000 টাকা। আচ্ছা 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 আচ্ছা। দিনে 200 টাকা করে হাজিরা। জি। আচ্ছা, আপনি যদি একটু আর কি আছে নাটাখেলা আছে, ওনাকে একটু দেবেন, নাটাখেলার কাছে একটু শুনি। না টাকা কত? হ্যালো বাবা, খালা একটু নাসিমাপুর জায়গায় একটু আসেন, হ্যাঁ ওই জায়গাটায় আসেন, হ্যাঁ। বসছি খালা কেন? আপনি 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 কত বছর ওই কারখানায় কাজ করেছেন আপনি? 3 বছর। 3 বছর। আপনি একটু বলেন তো ওই দিন আপনার মানে কিভাবে আঘাত পাইলেন, কয় তলায় কাজ করতেন, কি সমস্যা একটু বলবেন? হ্যাঁ, ওই যে জানলা দিয়ে আমরা লাফাই পড়ছিলাম তো, মানে ডাইন জানলা সাইডে দিয়ে মনে লাফ করেন দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা। ডাইন পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে ডাইন হাতে লড়াইতে পারি না, একবারে নো ব্যথা, ওষুধ খাইতেছি। আহ, তা আপনি কাজ কাম আপনার কাজ কাম তো আপনার করতে পরিবার পারি না। পরিবার আর কে কে আছে? ওই যে আমার মেয়েটা তো আমার সাথে ছিল, মেয়েটা আছে, আমার মা আছে, আর একটা বোন আছে, আর আমি, আর আমার একটা ছেলে। আপনার মেয়েও কি ওই কারখানায় কাজ করতো? জি জি, ওরও তো পাও ভাঙ্গা, এক পাও খোড়া। এখন আর মানে কোথাও কাজ টাজ করতে পারে না? না না না, ও কাজ করতে পারে না, ও ঘরেই থাকে। ওর মাথায় আচ্ছা, সমস্যা তো, কথা হারাই যায়, কথা ঠিক মতো কইতে পারে না গুছাইয়ে। মাথার সমস্যা মানে মাথায় আঘাত পাইছিল? হ্যাঁ হ্যাঁ, মাথায় আঘাত পেয়ে কানেও কম শোনে, আর কথাও বাইরে যায়, কথা হারাই যায়, কভার করে না ভালো মতো। ও, তা আপনার ওই আর পাও ভালো হচ্ছে। আচ্ছা, আপনাদের আপনাদের কি অগ্নিকাণ্ডের পরে যখন এই ঘটনা ঘটলো, তারপরে সরকার, মালিক বা ব্র্যান্ড বায়ার কারো দিক থেকে কোনো ধরনের সহযোগিতা আপনার বা ক্ষতিপূরণ বাবদ কোনো টাকা এরকম কোনো কিছু? আমরা কোন হাত থেকে পাইনি বেতন, তার ভিতর পাইছি যে আইলার থেকে টাকা দিছিল, হইতে কিছু আর্থিক সাহায্য পাইছি চিকিৎসার জন্য। আর আমরা কালী দেশে কোন হাত থেকে কিছু পাইনি। হুম। আচ্ছা, আপনাদের কাছে আবারও আসবো আমরা একটু, আহ, মানে আপনাদের কাছে আসবো, আপনারা একটু থাকেন, আমরা একটু আহ, সবুজ ভাইয়ের সাথে কথা বলে নিই তো, একটু সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলে এসে আপনারা একটু থাকেন, তাহলে আপনারা লাইনেই থাকেন, আমি সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলি। সবুজ ভাই শুনছেন তো আমাকে? সবুজ ভাই শুনতেছেন? করা আমি আমি শুনতে আপনার নেটের খুব সমস্যা, আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইকটা আনমিউট করতে হবে। সবুজ ভাই, আপনার মাইকটা আনমিউট করতে হবে। সবুজ ভাই শুনতে পাচ্ছেন? আপনার মাইক বন্ধ আছে সবুজ ভাই, মাইক বন্ধ আছে আপনার। জি, একটু মাইক ওপেন করেছি, এখন শোনা যায়? হ্যাঁ, কিন্তু আপনার কথা শোনা যায় আমাকে? একটু শোনা যায় এখন, কিন্তু একদমই ক্লিয়ার না আর কি। সবুজ ভাই, আপনি তো এটার দার্জিলিং এই শ্রমিকদের নিয়ে আপনি একটু আসলে খুব সংক্ষেপে একটু বলবেন যে সেদিনের সেই অবস্থা থেকে আজকের অবস্থা, এই যে মালিকের মানে বিচার হওয়া এবং শ্রমিকদের এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তারপর মামলা, মানে যে বিষয়, এটাকে পুরো বর্ণনাটাই কি একটু অল্প বিস্তর একটু আমাদেরকে বলবেন, কোন
অবস্থায় আছে আসলে এগুলো, তাদের ক্ষতিপূরণ পাওয়া না পাওয়া আসলে কি অবস্থা, পুনর্বাসন এবং এই হত্যাকারীর বিচার, সেটা একটু আমরা শব্দ হচ্ছে, আমি একটু দেখি তো ইয়ারফোন লাগাইলে কেমন হয়, আমাকে যদি শুনতে কষ্ট হয়। এখন ক্লিয়ার আছে, আপনি একটু মানে ক্লিয়ার আছে? শব্দ আপনার, খুব শব্দ, ভীষণ শব্দ আপনার। শোনা যাচ্ছে? এখনো শব্দ হয়? না, এখন তো ক্লিয়ার। তাহলে আপনি তো এই কাজটা আগে করতেন, তাহলে তো আর ভালো হইতো। হ্যাঁ চল ভাই, হ্যাঁ, বলেন। তাজনে অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ড ঘটেছে, আমরা তার পরবর্তী সময়ের কার্যক্রমের সাথে, সে মালিকদের বিচার, শ্রমিকদের একদম নিহত নিখোঁজ শ্রমিকদের খোঁজাখুঁজি, আহতদের চিকিৎসা, এই প্রক্রিয়ার সাথে হ্যাঁ মোটামুটি একদম শুরু থেকে এ পর্যন্ত জড়িত আমরা, আমি বা আরো আছে আমাদের বন্ধুরা, চারজন যারা আমাদের লাইনে কথা বলছেন লাইভে, তারাও সবাই, তারা তো ভুক্তভোগী, মরে বেঁচে থাকা হয়েছে তাদের অবস্থা, সেটা আমরা দেখি। অপরদিকে মালিকদের বিচার কিংবা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ ওই অর্থে বাংলাদেশে যে ক্ষতিপূরণ আইন আছে, শোনা যাচ্ছে তো আমাকে ঠিক মতো? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, আপনি বলেন। ক্ষতিপূরণে, হ্যাঁ ক্ষতিপূরণ যে আইন আছে সেই আইন, তারপরে একদম ফৌজদারি আইন, শ্রমিকদের জন্য একরকম, মালিকদের জন্য একরকম, সেটা এই যে দেলোয়ারের বিচারের ক্ষেত্রে আমরা খুব একদম হারে হারে টের পাচ্ছি। মামলাটা আগামী জানুয়ারি মাসের 18 তারিখ আবার মামলার তারিখ আছে, শুনানি আছে, গত শুনানিটা হয় নাই। ওই দিন একজন লার্নেড লয়ার বাসিত মজুমদার, আই থিঙ্ক, মানে এরকম মনে পড়ে, নাম, ভদ্রলোক মারা গেছেন, ওনার মৃত্যুর কারণে কোর্ট বন্ধ ছিল, মানে কোর্টের কোনো কাজ হয়নি। তাহলে আমি 18 তারিখ মামলার পরবর্তী তারিখে, মামলার তারিখ পরে, কিন্তু মামলায় সাক্ষী হয় না। সরকারের পক্ষ থেকে মামলায় যারা সাক্ষী, সেটা তো কোর্টের দায়িত্ব, এটা যেহেতু সরকারবাদী দায়িত্ব মামলা। এই যে যারা এখানে আছে, এখানে 3-4 জন আছে, আরো আছে, এদের মধ্যে কেউ কেউ সাক্ষীও আছে, নিজেরাই সাক্ষী, কিন্তু তাদেরকে কেউ বলেনি কোনোদিন কোর্ট থেকে তাদেরকে, তারা সাক্ষী হিসেবে তাদেরকে তলব করা, সেই কাজটা করেনি, হয়নি এখন পর্যন্ত। না হওয়ার কারণে কিছু কিছু শ্রমিক নিজে থেকে জানে, বা যাদের সাথে আমরা আলোচনা করতে পারি, শুধু তাদেরকে আমরা জানাই, কিন্তু তাদেরকে তো আমরা সাক্ষী হাজির করার জন্য জোর করতে পারছি না। সেই ক্ষেত্রে গত 28-29টা তারিখ গেছে মোট মামলার, গত এত বছরে, না আরো বেশি। যাই হোক, এই পরিসংখ্যান আছে, আমি এই মুহূর্তে সরাসরি বলতে পারি না, নাম তারিখ গেছে, কিন্তু সাক্ষী হাজির হয় না এরকম তারিখ গেছে বহু, কোনো অর্ডার নির্দেশ হয় না সেটা গেছে বহু। আর মালিক পক্ষ সবসময় এর মধ্যে হঠাৎ করে গত তারিখ এই শ্রমিকদের বেশ কয়েকজন করোনার আগে গিয়ে হাজির হয় যে আমরা সাক্ষী, মহামান্য আদালত, আমরা সাক্ষী আছি। আদালত ব্যাপারটা আমলে নিয়ে তারপর তাদের মধ্যে একজন সাক্ষী দিয়েছে, নাসিমাও সিলি টিমে যারা গেছে, এবং ওপেন বলেছে যে মহামান্য আদালত, আমরা তাজরিনের আহত শ্রমিক, আমরা সাক্ষী। ওইখানে আলোচনা না করি, মামলাটার বিচারটা যে হচ্ছে না, এরকম সাক্ষী হাজির হচ্ছে না, সেইটা ওদিকে মালিক পক্ষ মামলাটা যাতে না থাকে, সাক্ষী হাজির হচ্ছে না, এই মামলা চালায় লাভ কি, এই ধরনের কথাবার্তা, যে সে কিন্তু দেলোয়ার কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য জেল থেকে ছাড়া পাইছিল, বেতন পরিশোধ করার শর্তে। মানে ওই যে শ্রমিকদের বেতনও কিন্তু সে পরিশোধ করেনি, সে মুক্ত হওয়ায় ঘুরছে। আর এই যে শ্রমিকরা দেখেন, তাজরিনের শ্রমিকরা, আমার তো আর বলার কিছু নাই, এরা এই 2জন তো আপনাদের মানে এই লাইভে বলছে তাদের অবস্থা। মোরালেস আহত শ্রমিকদের মধ্যে প্রায় 70-75 জনের অবস্থা এরকমই, এরকম খারাপই, আরো বেশি।
তো একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটা, আমি দুর্ঘটনা বলি না, এটা একটা হত্যাকাণ্ড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সারা বিশ্বের আমি মুখের কথা না, হত্যাকাণ্ড। ওইখানে যে কনস্ট্রাকশন ওখানে তৈরি হয়েছে, মালিক পক্ষ করেছে, এটা খুব অপরাধ। 6 তলার উপরে 9 তলা করা, 9 তলা করা এবং তার সিঁড়ি না থাকা, মানে ওই বিশাল আলোচনা, কিছুই নাই, সেইখানে পানির ধারে কাছেও নাই। সেরকম একটা কারখানা যারা অনুমোদন দিয়েছে তারা কিন্তু বিচারের মুখোমুখি হয় নাই। গার্মেন্ট মালিক তো গেছেই, যারা অনুমোদন দেশে তারা কিন্তু বিচারের মুখে, তাদেরকে কেউ কোশ্চেনও করে নাই যে তুমি কেন অনুমোদন দিলে। আর এরকম সবচেয়ে বড় এগুলো তো অনেক বিস্তর আলোচনা সবুজ ভাই, আমরা একটু ছোট করে আসলে আলোচনাটা আনতে চাই। এখন আসলে কোন অবস্থাতে, মানে ধরুন যেহেতু দিলওয়ারের নামে মামলা হয়েছিল, সেটি একটা বিষয়, এবং সবকিছু মিলে আসলে এই যে শ্রমিকরা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে একবারেই নাই বলা যায় আর কি, যাও পেয়েছে অতি সামান্য বিস্তর একটু। এবং অনেক শ্রমিক যারা তো মারা গেছে, সেটি তো একটা দিক আছে, কিন্তু এর থেকে বড় বিষয় হলো যে যারা জীবিত আছে, যে আহত শ্রমিকরা, তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে বা কতটুকু আসলে উদ্যোগ গ্রহণ করা হবে। তাদেরকে তো খেয়ে পরে বাঁচতে হবে, মানে মারা যাওয়া তো এক বিষয়, সেটি মানে সবকিছু যে চলে যায় আর কি। আবার যারা বেঁচে থাকে, তাদের বেঁচে থেকেও তো খুব, এই যে শ্রমিকরা আছে তারা কাজ করতে পারতেছে না, তাদের কাজের ব্যবস্থাও নাই, আবার করতে চাইলেও তাদের করার মতো পরিস্থিতি নেই, তারা বলে কি খেয়ে বাঁচবে, কোন অবস্থায় বাঁচতেছে, কোন অবস্থায় আছে, সেটি পুনর্বাসনের যেটা উদ্যোগ গ্রহণ করা। সম্ভবত আইনি কাঠামোর মধ্যে দিয়ে আটকিয়ে দেওয়া, আইনি কাঠামোই কি সব, মানে কোন অবস্থাটা এখন, সেগুলো নিয়ে আসলে আপনার একটু বলেন। এদেরকে শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ শোনা যাচ্ছে আশা করি, যেহেতু আমি আর হাত দেইনি। আইনি কাঠামোতে যা আছে, শ্রম আইনে যা আছে, আইএলও কনভেনশনের যে ধারাগুলো আছে, যার মধ্য দিয়ে শ্রমিকরা পুনর্বাসিত হতে পারে, ওইটার কোনোটা বাংলাদেশের আছে, স্বাক্ষর আছে বা মানে আইনে আছে, কিন্তু এটা কার্যকর নাই কোথাও। যেমন এখন সাধারণ একদম মানে মাতৃকল্যাণ ছুটি একটা কথা, মাতৃকালীন ছুটি, এটা খাতা কাগজে আছে, কিন্তু কোন শ্রমিক মা হওয়ার মতো পরিবেশ তৈরি হলে ওর আর চাকরি থাকে না, বিনা বেতনে ওদের ছাঁটাই করা অধিকাংশ কারখানায়, 80-90% কারখানায়। 2-1টা উদাহরণ তা যারা দেয়। সেই ক্ষেত্রে এই যে আইন খাতায় আছে বা কাগজে আছে, আইনের বইয়ে আছে, কার্যকারিতা নাই। কিন্তু আমরা যারা আন্দোলন সংগ্রাম করি, আমাদের আন্দোলন সংগ্রামের আর এক নেতা জলি তালুকদার উপস্থিত হয়েছে, ও আলোচনা করবে, আমরা আলোচনা করব। আইনের কার্যকারিতা কোথাও নাই। আমরা যারা আন্দোলন সংগ্রাম করি, আমরা এই ব্যাপার নিয়ে প্রতি বছর, এই 9 বছর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আলোচনায়, রাজপথের মিছিলে, এই তাজরিনের আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে গত বছর এই সময় শ্রমিকরা রাস্তায় ছিল, আপনারা জানেন, প্রেস ক্লাবের সামনে ছিল। এই দাবিতেই আমরা শ্রমিকদের সাথে ছিলাম। এখন আমরা একটা আন্দোলনকারী সংস্থা, আমরা তো আইন কার্যকর করার উদ্যোগ নেবে সরকার। সরকার সেই জায়গায় উদ্যোগহীন এবং ওটা মনে করে যেটা না করলেও হবে, সেই জায়গায় সরকারকে, রাষ্ট্রকে বাধ্য করার জন্য যেটা প্রয়োজন, যে শ্রমিক শক্তিটা থাকা প্রয়োজন, যে শ্রমিক শক্তিটার জেগে ওঠার প্রয়োজন, সেইটা কিন্তু এখনো মানে সংগঠিত ভাবে হচ্ছে না। কোথাও ধরেন বিচ্ছিন্ন ভাবে শ্রমিক আন্দোলন করছে, মানে আলোচনা। সবুজ ভাই, আলোচনার ওই ট্র্যাকে আমরা যাব। আমরা আপাতত এই জায়গায় আপনাকে একটু থামিয়ে দিতে চাই। জলিয়াপা এসছে যদি অনেক পরে, তারপরেও স্বাগত জলিয়াপা আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা শ্রমিকদের কাছে একটু শুনে এসেছিলাম, তারপরে সবুজ ভাইয়ের কাছে এসছি। একটু আপনি আসার সাথে সাথে আপনাকে একটু যুক্ত করতে চাই আলোচনায়। সেটি হলো যে আপনি একটু খুব পিছনটা আমরা খুব অল্প করে আলোচনায় সামনে নিয়ে আসতে চাই। আপনি যদি একটু বলেন যে আসলে এই যে তাজরিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, যেখানে শ্রমিকরা জীবন দিল, তাদেরকে জীবন হারাতে হলো, যে শ্রমিকরা নিহত হলো সেই শ্রমিকদের পরিবার, অর্থাৎ যে শ্রমিকের উপর নির্ভরশীল হয়ে তার পরিবার চলতেছিল, তাদের দুর্বিষহ জীবনযাপন। এবং আর একটা দিক হলো যে শ্রমিকরা আহত অবস্থায় স্থায়ী মানে
অবস্থায় চলে গেল, যারা এখন আসলে বেঁচে আছে কিন্তু কোনো কাজকর্ম করতে পারতেছে না, অনেকেরই কাজকর্ম করার মতো পরিস্থিতি নেই, কেউ হয়তো টুকটাক কাজ করার মতো অবস্থায় আছে। এই অবস্থার মধ্য দিয়ে তার যে আবার বেঁচে থেকেও তার যে মানে প্রতি মুহূর্তে যে লড়াই, সেই লড়াইয়ের কথা ছিল রাষ্ট্রের পাশে দাঁড়ানো, কথা ছিল মালিকের পাশে দাঁড়ানো, কথা ছিল ব্র্যান্ড বায়ারের, সবারই দায়িত্ব আছে। বিশেষত রাষ্ট্র তো কোনোভাবে দায়িত্ব এড়াইতে পারে না। সবকিছু মিলিয়ে আসলে আপনি কি বলবেন আসলে? প্রথমত হচ্ছে আজকের এই তাজরিনের যে হত্যাকাণ্ড থেকে আমরা শুরু থেকে বলছি, কারণ হচ্ছে এটা তো আমরা সবাই জানি যে তাজরিনের এই আগুন লাগার পরে হচ্ছে গেট কিভাবে বন্ধ ছিল এবং ফায়ার ব্রিগেডের অফিসার এসে হচ্ছে গেট ভেঙে তারপরে হচ্ছে মানে তারা ভিতরে ঢুকে আর কি, মানে তালা ভেঙে। এইটা তো হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার আর কি, যে আমাদের ফ্যাক্টরি গুলোতে দেখবেন যখনই কোনো দুর্ঘটনা হয় বা কোনো ধরনের আগুন লাগে বা কোনো ধরনের ঘটনা ঘটে, সাথে সাথে হচ্ছে তারা হচ্ছে যে গেটের যে কলাপসেবল গেট গুলো থাকে বিভিন্ন জায়গায় শ্রমিকদের বের হওয়া, অন্য রাস্তায় বের হবে দূরের কথা, সাধারণ যে রাস্তাটা দিয়ে বের হবে অল্টারনেটিভ রাস্তা ছাড়া, সেই রাস্তার সবগুলো গেট তারা বন্ধ করে দেয়। ফলে হচ্ছে এখানে আমি দেখলাম নাসিমা আপা, আলেয়া সহ আরো কয়েকজন আছে, নাটা খালা আছে, এদের সবার কাছ থেকে যখন আপনি আরো আছে মানে যে শ্রমিকরা আছে তাদের কাছ থেকে যখন আপনি অভিজ্ঞতা শুনবেন, এটা দেখবেন কোনো সিনেমার অভিজ্ঞতার চেয়েও হার মানায় আর কি। তারা যেভাবে হচ্ছে কয়েকতলা থেকে আগুনের সাথে ফাইট করে নিচে নামছে। এবং এই তাজরিন হত্যাকাণ্ডের পরেও কিন্তু নিরাপত্তার প্রশ্নটা, আমি প্রথমে বলবো ফ্যাক্টরির নিরাপত্তার প্রশ্নটা কিন্তু খুব সিরিয়াসলি দেখে যেটা হ্যান্ডেল করা হয়েছে সেরকম না। আয়কর অ্যালায়েন্সও আসছে, কিন্তু তারাও তাদের স্বার্থ অনুযায়ী কতগুলো কাজ করছে, কিন্তু ফ্যাক্টরির নিরাপত্তার বিষয়টাকে সুনিশ্চিত করা এই জায়গাটা কিন্তু হলো। যদি হইতো তাহলে সেজান জুসের মতো ঘটনাটা ঘটতো না। এবং সেজান জুসের কিন্তু একই ঘটনা, গেট গুলো বন্ধ ছিল, শ্রমিকরা নামতে পারেনি। ফলে এটা একদমই একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এক হচ্ছে তারা বিল্ডিং কোড মানে নেই, তার পরবর্তীতে হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করতে হলে 18টা প্রতিষ্ঠানের অনুমোদন লাগে, তারা কিভাবে এই ধরনের একটা ফ্যাক্টরি অনুমোদন করে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপরে হচ্ছে তাদের আগুন লাগার পরে হচ্ছে গেটগুলো এই বন্ধ ছিল। তো এই পুরো পরিস্থিতিটা এটা একটা হত্যাকাণ্ড। প্রথমত হচ্ছে আমি বলবো যে হত্যাকাণ্ডের একটা বিচার প্রক্রিয়া, যে রাষ্ট্রপক্ষের যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার দরকার ছিল সেটা কিন্তু একেবারেই হয় না। এবং আপনারা জানেন যে তোবার আন্দোলনকে কেন্দ্র করে তাকে বলা হলো যে 1-2 মাসের জামিন দিয়ে তাকে বের করে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তাকে কিন্তু পরে আর জেলে পাঠানো হলো না। এবং রাষ্ট্রপক্ষের গাফিলতির কারণেই কিন্তু যে মামলাটা, সেই মামলাটা কিন্তু ঝুলে গেছে। এবং শেষ দিকে যখন মামলাটা আবার তামাদি শেষ হয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই যে এখানে যাদেরকে দেখতেছেন তারাই চ্যালেঞ্জ করে গিয়ে, বিশেষ করে নাসিমা আপা সহ তারা গিয়ে চ্যালেঞ্জ করে গিয়ে কিন্তু ওইখানে নিজে থেকে বলে, অনেক রিস্ক নিয়ে গিয়ে বলে যে আপনারা যে বলতেছেন সাক্ষী খুঁজে পান না, আমরা তো নিজেরা সাক্ষী। তারপরে কিন্তু মামলাটা আবার বোধহয় নতুন উদ্যোগে একটা শুরু হয়েছে। তো সেই জায়গায় আসলে এই ধরনের একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আমাদের তাজরিন বলেন, রানা প্লাজা বলেন, সাজান জুস বলেন, শ্রমিকদের পরবর্তী জীবন আসলে খুবই ভয়ঙ্কর। কারণ এখানে যেই কাজ করতে যাচ্ছে তাদের পক্ষে এখানে একটা লোক আমি দেখি না, একজন শ্রমিক দেখি না, নারী পুরুষ নির্বিশেষে কোনো সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে কোনো জায়গায় কর্ম করে খেতে পাচ্ছে। তাকে প্রতিদিন এমনিতেই হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা যে ঝুঁকি নিয়ে কাজটা করে, 40 বছরের পরে একটা গার্মেন্টস শ্রমিকের পরে যে অক্লান্ত পরিশ্রম করে তার শারীরিক সক্ষমতা থাকে না আবার কাজ করা, উপরন্তু এই ধরনের একটা ঘটনার পরে তাদের শরীরের এরকম একটা পরিস্থিতি হয়, তাদের পক্ষে আসলে যে কাজ করে খাচ্ছে যে এটাই অনেক বেশি। এখানে অনেকেই কিন্তু প্রচুর কাজ টাজ করে এখনো নিজেদের রোজগার নিজেরা করে খায়, কিন্তু তাতে করে তাদের চিকিৎসার পিছনে কিন্তু একটা বড় অংশ টাকা চলে যায়, যদিও সেখানে কিন্তু তারা সুচিকিৎসা পাচ্ছে না। যেটা সরকারের দিক থেকে কথা ছিল, বা মালিক তো কোনো ক্ষতিপূরণ দেয় নাই। এবং সরকার যেটা সবুজ ভাই একটু বলতেছিল আমি শুনলাম, যে সরকার যে ক্ষতিপূরণের ব্যাপারটা আপনারা জানেন, আমাদের আইনটা যে আছে আর কি, সর্বোচ্চ একটা শ্রমিক হচ্ছে 2.5 লাখ টাকার উপরে কোনো টাকা পাবে না। অথচ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি, তাও মৃত্যুর পরে এবং স্থায়ীভাবে পঙ্গু এবং মৃত্যু দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে দাবি জানাচ্ছি যে আইএলও কনভেনশন অনুযায়ী
সারা জীবন আয়ের সমপরিমাণ, মানে সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ মানে একজন শ্রমিক যদি 20 বছরে মারা যায় মানে ফ্যাক্টরি দিয়েতে, বা একজন শ্রমিক যদি পঙ্গু হয়ে যায় 20 বছরে, পরবর্তী 30 বছরে সে কতটা আয় করতো সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার আমরা হচ্ছে অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছি। তো আমাদের তাজরিনের শ্রমিক, রানা প্লাজার শ্রমিক, তারা কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ বাবদ কিছু পায়নি। তারা নানান অনুদান পেয়েছে, তাও বিভিন্ন বাইরে থেকে নানান মানুষ, সাধারণ মানুষ, প্রগতিশীল মানুষ, নানান জন তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু সরকারি উদ্যোগে বা মালিকদের উদ্যোগে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। রানা প্লাজার পরের যে তাজরিনের পরের যে ঘটনা রানা প্লাজা হচ্ছে যে ডিজাস্টার বা যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়, তার পরবর্তীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে টাকাটা জমা হয় সেটাও কিন্তু 127 কোটি টাকা ছিল। আমরা বলছিলাম যে এই যে রানা প্লাজার নামে সবাই একদিনের চাকরির টাকা দিছে, একজন গার্মেন্টস শ্রমিকের দিচ্ছে, একজন ব্যাংকারও দিচ্ছে, একজন সচিবও দিচ্ছে, আর আমাদের মালিকরা সব মিলিয়ে 14 কোটি টাকার উপরে দেয়নি। অথচ সব মানুষ মিলিয়ে কিন্তু যে টাকাটা দিয়েছিল সেটা 127 কোটি টাকা ত্রাণ তহবিলে এখনো শুধু রানা প্লাজা শ্রমিকদের নেন। এই টাকাটাও যদি রানা প্লাজা তাজরিনের শ্রমিকদেরকে ক্ষতিপূরণ বাবদ দিতে পারত, তাতেও কিন্তু শ্রমিকরা কিছুটা হচ্ছে কোন রকম জীবন চালাইতে পারত। কিন্তু এটা আমরা দেখলাম যে সরকারের দিক থেকে এই বিরাট গাফিলতি আছে আর কি। আর আরেকটা বিষয় সবুজ ভাই ভালো বলছেন যে সেইটাকে আদায় করার জন্য যে শক্তিশালী শ্রমিক আন্দোলন বা সেই জায়গাটাতে ক্ষতিপূরণের জায়গাটাতে থাকা দরকার, সেটা এখন পর্যন্ত আমাদের এখানে যথেষ্ট পরিমাণ অনুপস্থিত আছে। তো ফলে হচ্ছে আমাদের এই হোল পরিস্থিতিতে এসে দাঁড়ায় আমাদের আসলে এখন পর্যন্ত আমি বলবো যতটুকু আদায় হচ্ছে শ্রমিক আন্দোলনে বলেন, ক্ষতিপূরণ বাবদ বলেন, সেটাও খুবই অপর্যাপ্ত। কারণ এখানে আপনি জানেন আমাদের তাজরিনের কয়েকজন শ্রমিক অলরেডি হচ্ছে এই ধরনের অ্যাক্সিডেন্টের পরে নানান ধরনের ঝুঁকি শরীরে তৈরি হয়, এমনকি কয়েকজন মারাত্মক রোগে আক্রান্ত হয়েও মারা গেছে আমাদের। এবং এই ধরনের আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তাজরিনের শ্রমিকদের মধ্যে অনেকের মধ্যে রয়ে গেছে। ফলে এরকম একটা পঙ্গু এবং অস্বাভাবিক জীবনযাপন কিন্তু আমাদের তাজরিন, রানা প্লাজা, টাম্পাকো, সেজান জুস তাদের মানে শ্রমিকদেরকে করতে হচ্ছে। তো এই অবস্থার পরিবর্তনটা তো আমরা চাই, সেটার জন্য আমরা প্রতিদিনই লড়াই করছি। লড়াইটা আরো আমরা মনে করি জাতীয়ভাবে যদি শক্তিশালী হইতো তাহলে হচ্ছে শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য আজকে আমরা যেটা দাবি করছি আইএলও কনভেনশন অনুযায়ী সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ যদি দিত। এমনকি এখন দেখেন তাজরিনের যে ভবনটা পড়ে আছে, রানা প্লাজার যে রানার যে জায়গাটা যে ভবনটা ছিল সেটা পড়ে আছে, আমরা তো বলছি এইসব জায়গায় শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এটা তো করা যায়। এত কিছু সরকার করে, এত টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে বিদেশ চলে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। আমাদের তো গরিব মানুষ, শ্রমজীবী মানুষ কোনো টাকা বিদেশে পাচার করে না, তাদের টাকা গ্রামে যায়, গ্রামের অর্থনীতি চলে। মানে একটা ছোট শহরের অর্থনীতি চলে, জেলার অর্থনীতি চলে, সর্বোপরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়, এবং আয়টাও করে হচ্ছে আমাদের গার্মেন্টস শ্রমিকরা, রেমিটেন্সের টাকাটা পাঠায় আমাদের বিদেশে শ্রমিক যারা যায়। ফলে সরকার এই এই জায়গাগুলো উদ্যোগ নিয়ে কিন্তু করতে পারতো। এটাও কিন্তু আমাদের একটা দাবি ছিল যে তাজরিনের যে যে ভবনটা যেটা পড়ে আছে দীর্ঘদিন ধরে, এটাতে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা শ্রমিকদের জন্য। রানা প্লাজার পিছনের জায়গাটাকে হচ্ছে এখানে শ্রমিকদের জন্য পঙ্গু ভাবে স্থায়ী পঙ্গু এবং যারা শ্রমিকরা আছে তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে, সেটা তো একটা হিসাব করে করা যায় বাংলাদেশে। তো সেইগুলোর উদ্যোগ এখন পর্যন্ত কেউ নিচ্ছে না, কিন্তু আমাদের ফাইটটা সেটা নিয়ে চলতেছে এবং আমরা প্রতিনিয়তই সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি। সেই লড়াইটা সামনের দিনে আরো শক্তিশালী আমরা করবো আর কি। ধন্যবাদ জলি আপা, আপনার কাছে আবারও আসবো। আমরা আমরা একটু আমাদের আলেয়া আপা, নাটাখালা এবং হলো নাসিমা আপা আছে, আমরা একটু ওনাদের কাছে আবার একটু যেতে চাই। সে তখন আলেয়া আপার কাছে শোনা হয়নি। আলেয়া আপা কি আপনি একটু বলবেন যে সেদিনের সেই ঘটনায় আপনি আসলে কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিভাবে আসলে ওখান থেকে বের হয়ে আসলেন, সেটা যদি আমরা একটু সংক্ষিপ্ত করে বলেন। আমি 6 তলায় সুইং এ পড়ছিলাম, ওইখানে থাকাকালীন যখন আগুন লাগে জানালা দিয়ে লাফ দিয়ে মানুষের চালের উপরে পড়ি, চালের উপর থেকে মানুষের খাটের উপরে পড়ি। এখান থেকে আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, মাজার মেরুদণ্ডের হাড় ফাইটে গেছে এবং গাড়ের হাড়ও ফাইটে গেছে।
তো এখান থেকে মনে করেন যে আমার এখনো চিকিৎসা চলতেছে। আমার অপারেশনের কথা ছিল, অপারেশন হইতে পারে 6 লক্ষ টাকা লাগছে। এখন অপারেশন হলে ঠিকও হতে পারে এবং প্যারালাইসিসের মতো পইরা থাকতে পারি। আমার স্বামী এরকম অসুস্থ, আমিও এরকমই অসুস্থই। তো এইভাবে আমাদের জীবন যাপন যাইতেছে। আমরা তো প্রেস ক্লাবে অনেকদিন বসেছিলাম, অনেকদিন মিটিং মিছিল করলাম। আমাদের ওইখান থেকে তো রাতের অন্ধকারে তাড়াইয়া দিছিল, যেভাবে লাঠি চার্জ করে তাড়াই দিছিল। তারপরে আমরা মিটফুট হাসপাতালেও ছিলাম, ওইখানে আমরা চিকিৎসাধীন নিছি। আচ্ছা, আমি একটু একটা বিষয় শুনতে চাই যে ওখানে কি আপনার স্বামী এবং আপনি দুইজনেই আপনারা কাজ করতেন ফ্যাক্টরিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজনে কাজ করতাম এখানে। মানে আপনার মানে দুইজনেই আপনারা মানে আহত। আপনার স্বামী এখন কিছু করতে পারে, কিছু করে? এখন হালকা পাতলা কিছু করতে পারে, কারণ আমি বোনের উপর নির্ভরশীল ছিলাম। আমার 2টা মেয়ে। আমার স্বামীও কোনো কাজ করতে পারে না, আমিও কোনো কাজ করতে পারি না। এখন ঋণ দান করে অনেক টাকা ঋণে আছি, ক্ষতিগ্রস্ত আছি। আবার প্রেস ক্লাবে থাকাকালীন রুম ভাড়া যে আমরা থাকতাম, রুমের ভাড়া নিয়ে অনেকটা গ্যাঞ্জাম হয়েছে বাড়িওয়ালার সাথে, এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই। টুকটাক কিছু হালকা পাতলা করলে সংসার চলে, আবার কত সময় না খাইয়াও থাকতে হয়। আপনি কি মানে মালিক কিংবা সরকার এরকম কারো কাছে কেউ কি আপনাকে কোনো ক্ষতিপূরণ বা কোনো টাকা পয়সা? সরকার এবং মালিকের পক্ষ থেকে আমরা কোনো টাকা পাই নাই। আইএলও ফাউন্ডেশন থেকে আমাদের কিছু আর্থিক সহায়তা করা হয়েছিল। আচ্ছা, আমরা শুধু এই সামান্য 20,000 টাকা পেয়েছিল। আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি কোথা থেকে? না, মানে এর মাঝে আর কেউ আপনাদের কোনো খোঁজ খবর নেওয়া বা কোনো ধরনের কেউ কোনো দিক থেকে কেউ আর? না, আমাদের কেউ এখন কোনো দিক থেকে খোঁজ খবর নেয় না। আচ্ছা, আপনি আমাদের পাশে বলছিলেন যে, জি বলেন বলেন আপনি বলেন। আমরা তো বলতে চাচ্ছিলাম যে আমরা মিটিং মিছিলে ছিলাম, ওইখানে আমাদের ওই যে অনেক সংগঠনের লোক আমাদের অনেক হেল্প করছে ওইখানে থাকাকালীন। আমাদের বিশেষ করে জলিয়া আপা, সবুজ ভাই, তারপর ওরাই আমাদের ওইখানে খাওয়ান দাওয়ান সবকিছু ওরা ওইখান থেকে আমাদের দিছে। আমরা ওইখানে ছিলাম, তারা যথেষ্ট পরিমাণ আমাদের পাশে থেকে। প্রেস ক্লাবে ছিলাম আমরা, প্রেস ক্লাবের সামনে গত বছর 2020 এ। প্রেস হ্যাঁ, ক্লাবের সামনে 2020 সালে। হ্যাঁ, সেটা কি হলো একটু শুনি তো। প্রেস ক্লাবের সামনে আপনাদের প্রেস ক্লাবের সামনে কথা একটু প্রেস বলেন। ক্লাবের সামনে আমাদের আমরা 3 মাস একবারে ধর্মঘট অনুষ্ঠান আমরা করলাম। করার প্রেক্ষিতে আমাদের একদিন রাতে ভোরবেলায় অনেক পুলিশ বাহিনী এসে আমাদের লোক লাঠি চার্জ করে অনেকজনের আহত করে। আমরা মিরপুর হাসপাতালে ছিলাম রাতের অন্ধকারে। যেমন 71-এর যুদ্ধ আমরা দেখি নাই, আমরা শুনছিলাম, কিন্তু 71-এর যুদ্ধর চাইতেও আমাদের অনেক ভয়াবহ ভাবে আমাদের অত্যাচার করে লাঠি চার্জ করে মাইরে আমাদের ওইখান থেকে উঠাই দিছি। আমরা ওইখান থেকে কমিউনিস্ট পার্টি সবুজ ভাইদের অফিসে আর জলিয়াপাদের অফিসে আমরা থাকতাম, ওইখান থেকে উঠাই দিছে। ওইখান থেকে আমরা আন্দোলন চালায় যাইতাম। তারা আমাদের খাওয়ান দাওয়ান সবকিছু থাকার ব্যবস্থা তারা অনেক যথেষ্ট পরিমাণ করছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু নাসিমা আপাকে দেন তো। নাসিমা আপাকে। আচ্ছা, নাসিমা আপা আছে? হ্যাঁ দাদা বলেন। নাসিমা আপা, আপনিও তো ছিলেন ওই প্রেস ক্লাবের সামনে। আপনার প্রেস ক্লাবের সামনে যে গেলেন, ওখানে যা আপনাদের মূলত মানে প্রেস ক্লাবের সামনে যে আপনারা বসছিলেন কেন, এবং মানে কাদের উদ্যোগে, কারা আপনাদেরকে প্রেস ক্লাবের সামনে যেতে বললো ওই জায়গা থেকে? প্রেস ক্লাবের সামনে যে আপনারা বসছিলাম। হ্যাঁ জি, দাদা শুনতে পান? জি শুনতেছি, বলেন আপনি। প্রেস ক্লাবের সামনে বসছিলাম। আমরা মনে করেন যে প্রতি মাসে মাসে মনে করেন যে এখানে সেখানে 2-একটা মিটিং মিছিল করতামই। যেমন জলিয়াপা, সবুজ ভাই, তাদেরকে জানাইয়া রাত যদি সময় পাইতো অনেক আবার দেখা গেল যে অন্যান্য মিটিং মিছিলে থাকলে যুক্ত হইতে পারতো না। ওই মিটিংটার সময়ও জলিয়াপার সাথে একটু যোগাযোগ কম হয়েছিল, কিন্তু জলিয়াপাদের অফিসের আরো লোক আছে তো, খায়রুল মামুন মিন্টু, ওনার সাথে যোগাযোগ করছিলাম। সবুজের সাথে যোগাযোগ করে আমরা ওই জায়গায় গেছিলাম যে আমাদের পরিস্থিতি খুবই খারাপ, মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পারতেছি না। অবশিষ্ট আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে শ্রমিকরা সবাই একজোট হয়ে ওই জায়গায় যাই। ওই জায়গার পর যাওয়ার পরে এই যে আমাদের থাকা খাওয়া মনে করেন যে সবকিছু পাশে সবুজ ভাই, শাবনাম আপা, জলিয়াপা ওনারা ছিলেন। থাকার পর ওনারা যথেষ্ট পরিমাণ বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেওয়া হলো। তারপরে শ্রমমন্ত্রী সুফিয়ান
উনি বলল যে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের সংগঠনের এই যে পার্টি অফিসের থেকে তোমরা নিয়ে আসো, প্রত্যয়নপত্র নিয়ে আসো। তখন জলিয়াপাড়া এসে বললাম যে আপা এই প্রত্যয়নপত্র চাই। তখন আপা বললো যে ঠিক আছে সমস্যা নাই, প্রত্যয়নপত্র চাইলে আমরা দিব, আমাদের শ্রমিকের জন্য আমরা দিব না কেন। তখন আপাদের অফিসের প্রত্যয়নপত্র দিল। অবশেষে আবার বললো কি যে তোমরা যে এলাকায় থাকো নিশ্চিন্তপুর সেই ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র নিয়ে আসো। তখন সেই ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র চাইলো। আচ্ছা সেটাও আচ্ছা, আমরা অনেক কষ্ট নাসিমা আপা, আপনাকে একটু থামিয়ে দিয়ে বলি যে প্রত্যয়নপত্র কি জন্য, কিসের জন্য আসলে যাচ্ছিল? এটা কিসের জন্য ভাই আমরাও জানি না। এটা শুধুমাত্র আমরা মানে এটা নাকি উনি যাচাই করবেন যে আমরা আসলে এই তাজিনি চাকরি করলাম কিনা, সঠিক শ্রমিক কিনা, এটা যাচাই করার জন্য নাকি। যাচাই করে কি করবে, কি করার কথা ছিল না? যাচাই করবে কেন? এটা তো মন্ত্রী জানে, আমরা তো আর জানি না। আমাদেরকে যাই যাই করতে বলতে না, আপনাদের দাবি কি? আপনারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন, মানে দাবি কি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল আমাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আমাদের দীর্ঘমেয়াদী সুচিকিৎসা। আচ্ছা আচ্ছা, সেগুলোর জন্য। আচ্ছা জি বলেন, তারপর কি হলো? তারপরে ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র নেওয়া হলো। অবশিষ্ট আবার পরে ধাপে বলে যে বিজিএম এর প্রত্যয়নপত্র লাগবে। তখন আমরা আইসা আবার জলিয়াপাড়ে বললাম যে আপা এই অবস্থা, বিজিএম এর প্রত্যয়নপত্র লাগবে। তখন আপা অনেক খাটাখাটনির পরে অনেক কষ্ট করে বিজিএম এ বারবার যায়, অনেক রিকোয়েস্ট করে পরে বিজিএম এর প্রত্যয়নপত্র আনা হলো। বিজিএম প্রত্যয়নপত্র দেওয়ার পরেও এখন পর্যন্ত আর মন্ত্রী কোনো মানে এদিক সেদিক হানা কোনো উত্তর আমাদেরকে রেজাল্ট দিতেছে না। আপা কিন্তু সবসময় দিন রাত পরিশ্রম করেই যাইতেছে আমাদের পিছনে। আচ্ছা, আপনাদের কাছে আসবো আবার, নাসিমা আপা আপনাদের কাছে আবারও আসবো। ঠিক এই পর্যন্ত একটু আমরা জলিয়াপা এবং সবুজ ভাইয়ের কাছে শুনতে চাই যে কোন অবস্থায় আসলে ওই দিনের, সবুজ ভাইকে দেখছি না, সবুজ ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, সবুজ ভাই এই মুহূর্তে আসবে আবার সবুজ ভাই। আচ্ছা সবুজ ভাই, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার কাছে একটু আপনাকে দিই, তারপরে একটু জলিয়াপার কাছে শুনবো। যেটা হলো নাসিমা আপা এবং নালিয়া ওনারা বলছিলেন প্রেস ক্লাবের সামনে যে বিষয়গুলো নিয়ে তারা দীর্ঘ সময় এখানে অবস্থান করেছিলেন, যে অবস্থানে আপনারা শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে, সংগঠক হিসেবে আপনার পাশে থেকে নানাবিধভাবে আপনারা তাদেরকে সহযোগিতা করার যে কাজটা সেটি আপনারা করছিলেন, ওনারা বারবারই বলছিলেন। এবং এটা একটা পর্যায়ে তারা জানে না যে কোথায় কি হলো, ঠিক ওই জায়গাটায় থেমে আছে। তারা প্রত্যয়নপত্র এটার মধ্য দিয়ে একটু জানা বোঝার মধ্যেই আছে আর কি। আপনার ওই সময় প্রত্যক্ষভাবে ওনাদের পাশে ছিলেন। ওই জায়গাটা আসলে কোন অবস্থায়, জাস্ট ওই সময়ের অবস্থা বা কোথায় জটিলতা বা আসলে সেই জায়গাটা আপনি একটু যদি বলেন সবুজ ভাই, অল্প বিস্তার। আমরা আবারও আসবো আপনার কাছে, আপনি একটু। আমি বলবো না সবুজ ভাই? সবুজ ভাই একটু। আচ্ছা, মূলত ওদেরকে 7ই ডিসেম্বর ভোর রাতে, তখন 3:30 4টা বাজে, যখন ওদেরকে পুলিশ অমানবিক করে ওখান থেকে তুলে দিল, সেই সময় আসলে সরকার বিজিএম এর লোকজন আসছিল কলকাতা, মানে আন্দোলন চলাকালীন সময়তে 3 মাস আন্দোলন চলেছে, তো ওই সময় ওই লোক এবং কারখানা লোক আসছে, কারা এখানে আসছে তাদের তালিকা করছে। ক্ষতিপূরণ দেওয়া যায় কি না যায়, বা ক্ষতিপূরণ না অনুদান, ক্ষতিপূরণের কথা কেউ বলে নাই, ওই ওখানেও বলে নাই, এই তো বলে শ্রমিক কল্যাণ ফান্ড নামের একটা ফান্ড আছে রাষ্ট্রীয়ভাবে, তো সেই ফান্ডে টাকা থাকে সবসময় শ্রমিকদেরকে দেওয়ার জন্য। এই শ্রমিকরা যেহেতু তাজরিনের আহত শ্রমিক, সেই বিবেচনায় সেই ফান্ড থেকে তাদেরকে কিছু সহযোগিতা করা যায় কিনা বা অনুদান দেওয়া যায় কিনা, সেরকম একটা চিন্তা তাদের মধ্যে আসলে এইভাবে তারা তালিকা করেছে, এবং আন্দোলন যারা অংশগ্রহণ করছে তাদের পক্ষ থেকে একটা তালিকা দেওয়া হয়েছিল। সেই তালিকা মন্ত্রী পরিষদে গেছে, মানে মন্ত্রীর কাছে গেছে, শ্রমমন্ত্রীর দরবার পর্যন্ত গেছে, যাওয়ার পর সেখান থেকে 23 জনকে বাছাই করেছে যে তাদেরকে দিবে কিছু টাকা, কত সেইটা বলে নাই। বাকি যে এই যে ধরেন আরো এই শ্রমিক ওখানে আন্দোলনের সময়
40-এর অধিক শ্রমিক আসা যাওয়া করছে ওখানে, সবাই থাকে নাই, কেউ 3 দিন 4 দিন 5 দিন থাকছে আবার গেছে, আবার সে 2-3 দিন পর আসছে আবার গেছে, এরকম হয়েছে। তাই এই গড়ে ধরেন 45-এর উপরে শ্রমিক ওখানে অংশগ্রহণ করেছে। এত শ্রমিক এবং সবই তাজরিনের শ্রমিক, এর মধ্যে কোনো মানে ভেজাল টেজাল নাই। কারণ এরা অনেক আগে ওই যে ওরা বলতেছে না যে আইএলও একটা টাকা দিছে, আইএলওর মানে উদ্যোগটা ওই যে বিদেশি সংস্থা আইএলও দিছে, তারপর ওই যে সরকারের পক্ষ থেকে ওখানে ওই অনুদানের সাথে 1 লাখ টাকা সব মিলিয়ে, এর মধ্যে কেউ 1.5 লাখ টাকা পাইছে, কেউ 2 লাখ টাকা পাইছে, কেউ 2.5 লাখ টাকা পাইছে। কিন্তু জীবনের তরে যে পঙ্গু হয়ে গেছে, তারা যে কাজ করতে পারে না, এই যে নাসিমারা যে কাজ করতে পারবে না, আলেরা যে কাজ করতে পারে না, এদের যে 2.5 লাখ টাকা 2 লাখ টাকা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে পোষানো যাবে না, এই জিনিসটা সরকার মহোদয়ের বা সরকার পক্ষের কেউ জিনিসটা বুঝতে চায় না। এই মানুষগুলির যে জীবন আছে সেই সবুজ ভাই, হ্যাঁ সবুজ ভাই আপনার আমি একটু শেষ করি, জি 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 শেষ করি। টাকাই নাই, এই না টাকানো 1 বছর ক্লাবের আন্দোলন সংগ্রাম করার পর অন্ধকার রাষ্ট্রীয়ভাবে এই আবেগদেরকে তুলে দেওয়ার পর এই যে 23 জনের নাম তারা অনুমোদন দিয়েছিল বিজিএমইএ, কলকারখানা অধিদপ্তর, মন্ত্রণালয়, সেই যে উদ্যোগটা 23 জন সেটা পর্যন্ত বেঁচতে গেছে। তারপরও আমরা সংগঠনগতভাবে জ্বলিয়ে আমরা বা এই শ্রমিকদেরকে দিই, ওরাই করেছে সব, যে আবার তালিকা দাও, আবার তালিকা চাইছে, কিন্তু এখনো আবার তালিকা চাইছে। সেই তালিকা আছে সরকারের মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয় আছে, মন্ত্রীর কাছে আছে, কোনো উদ্যোগ আমরা চোখে দেখছি না। ওই 23 জন বাদ হয়ে যাওয়ার পর বছর পর নতুন এই 23 জনের বিরুদ্ধে নাকি বিজিএমএ তে গিয়ে আবার যারা তালিকার মধ্যে ছিল না, বুঝতে চেষ্টা করেন, তালিকার মধ্যে ছিল না 23 জনের তালিকা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করছে। এই 23 জনের বাইরে যারা আসছে তারা বিজিএমএ থেকে বলছে যে এই 23 জনের দিয়ে আমরা আন্দোলন করবো। এরা এও বলছে নাকি যে এরা গার্মেন্ট তাদের শ্রমিক কিনা, যেটা তারা না পাওয়ার যে ক্ষোভ সেটা কিন্তু বিজিএমএ গিয়ে তারা জানাইছে। তো এখন এই যে উদ্যোগটা তো নেওয়ার দরকার রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ে, যেহেতু আছে আমরা মন্ত্রী শহীদুল ভাই, ঠিক এই পয়েন্টে আর কি, এই পয়েন্টে আপনি একটু যদি এটা জানার জন্য আর কি সবার জানা দরকার, আপনাদের কাছে কি ওই ইনফরমেশনটা আছে, মানে কোন অবস্থা টোটাল যে শ্রমিক তাজরিনের ছিল যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে, যেটা অনেকেরই হয়তো মানে এমন নিউজে আমরা দেখেছি যে লাশ পাইনি, এরকম ঘটনাও আছে, কিন্তু যাদের অন্তত যে তালিকাটা প্রকাশ পেয়েছে, যেগুলো প্রকাশে নিউজে আসছে, এরকম শ্রমিক আপনাদের জানা মতে কি সবাই কি আসলে এই যে মানে এই অল্প বিস্তর যে টাকা পাওয়ার কথা বলা আছে 1 লাখ 1.5 লাখ বা 50,000, এই টাকাটাও কি সবাই পেয়েছে, বা আসলে যদি বাইরে থেকে থাকে মানে এমন শ্রমিকও কি আছে যারা কিছুই পায়নি, আসলে মানে যেটা পেয়েছে সেটা তো একেবারেই যথেষ্ট না, খুবই সামান্য, সেই সামান্যটুকু কি সবাই পেয়েছে, এই তথ্যটা কি আছে? একজন এর মধ্যে একজন একটু বেশি পেয়েছে, খুব সম্ভব 15 লাখ টাকার উপরে পাইছে একজন, ওর নাম জানি কি, যাই হোক এইটা একটা তো উদাহরণ না, বাকিরা তো সবই অচল হয়েছে, পঙ্গু হয়েছে। আর কিছু শ্রমিক মানে যারা ওই যে আহত হওয়ার পর যে চলে গেছে, এরপর আর এইদিকে মনে করছে যে আগুন লাগছে, পড়ে গেছে, মরে যাই নাই, বাইচা আছি, এইটা সবচেয়ে বড় গ্রামে জায়গা, ওখানে থেকে বাইচা থাকি, এরকম কিছু শ্রমিক আছে। এরকম আমাদের অনুসন্ধানে তারা কিছু পায় নাই, এরকম কিছু শ্রমিক আছে তারা কিছু পায় না। নিহতদের মধ্যে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা, মানে নিহত নিখোঁজদের মধ্যে নিখোঁজদের এক পরিবারকে দেওয়া হয়েছে মাত্র 3 লাখ টাকা, সেরকম সেই পরিবারও আমি চিনি, আমরা অনেকেই চিনি হয়তো। 3 লাখ থেকে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা 8 লাখ টাকাও পাইছে, মানে নিহত নিখোঁজদের মধ্যে এরকম। ওকে, সবুজ ভাই আপনার কাছে আসবো আবার। শোনা যাচ্ছে না কনকদা? সরি আমি এটা বন্ধ ছিল। মানে সব দিক থেকে বলার চেষ্টা করা হয়, মালিক এবং রাষ্ট্রের সব দিক থেকে এক ধরনের বলার চেষ্টা করা হয় যে না তাজরিনের শ্রমিকরা তো পেয়েছে, পাইনি তা না, এটা কিন্তু
যে 15,000 কোনোভাবে পেয়েছে সেটাও বলা হচ্ছে যে পেয়েছে, যে পায়নি সেটাও বলা হচ্ছে পেয়েছে। কিন্তু দায়িত্ব নিয়ে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল সেখান থেকে একটা তালিকা তৈরি করে সেই তালিকা অনুযায়ী সবার কাজ সবাইকে নিশ্চিত করা, যারা আহত শ্রমিক এবং যারা নিহত শ্রমিকের পরিবার, তারা আহত শ্রমিকরা তারা যেন আসলে পরবর্তীতে কাজকর্ম করে খেতে পারে সেরকম একটা ব্যবস্থা করা, সেরকম একটা জায়গার দায়িত্ব নেওয়া, সেই জায়গাগুলোতে আসলে আমরা দেখলাম একেবারেই বিমুখ আর কি। সেগুলোর ব্যাপারে এক ধরনের বলা যায় যে আচ্ছা, যে পর্যন্ত সুস্থ ছিল কাজ করছে, দিতে পারছে মালিকদেরকে, ওই পর্যন্ত সব, যখন আর দেওয়ার সক্ষমতা নেই ফলে এদের আর কোনো দায়িত্ব নেই, রাষ্ট্রেরও নেই, মালিকেরও নেই। এই অবস্থাটাকে, এই অবস্থা থেকে উঠে আসার জন্য আর কি, বা এই অবস্থার মধ্য দিয়ে এই যে প্রেস ক্লাবের সামনে তারা আবার বসলো, সেটা নিয়ে এখন পর্যন্ত জটিলতা হয়েছে। এই পুরো জিনিসটাকে আপনি আসলে মানে কিভাবে বলবেন পুরো বিষয়টাকে? আমি কনকদার কোনো পয়েন্ট আমাকে তো জিজ্ঞেস করতেছেন, কোনো পয়েন্ট সম্ভবত মিস করছি, কারণ তখন শোনা যাচ্ছিল না। তো প্রথমত হচ্ছে এই যে তাজরিনের শ্রমিকদের আজকে পথে পথে ঘুরে বেড়াইতে হচ্ছে, শুধু তাজরিন না, আজকে অসংখ্য কারখানা শ্রমিক, রিসেন্টলি আমরা আন্দোলন করছি, এরকম কিছু কারখানার শ্রমিকও দেখেন যারা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিটাকে বাঁচায় রাখছে, বা বাংলাদেশের মানুষের এই যে বলেন মালিক বলেন, আমাদের আমলা বলেন, আমাদের মন্ত্রী বলেন, আমাদের সচিব বলেন, এই যে ভদ্রলোকদের যে মানে এত বাহাদুরি ফুটানি, তার একটা বড় অংশ তো শ্রমিকদের টাকা থেকে আসে। আসলে শ্রমিকদের এই শ্রমের মানে ফলাফল হিসেবে তারা এটা পায়। তো শ্রমিকরা সস্তা শ্রম, এবং শ্রমিকরা তো আসলে সত্যিকার অর্থেই মানে এত সস্তা শ্রম বাংলাদেশে আর কোথাও তো পাওয়া যায় না। মানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা হচ্ছে পৃথিবীতে রিসেন্টলি তো করোনার পরেও কিন্তু আমাদের 30% অর্ডার বেড়েছে। পৃথিবীতে হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, 1 নম্বরে থাকতেছে, 2 নম্বরে থাকতেছে, 3 নম্বরে থাকতেছে। কিন্তু মজুরির দিক থেকে পৃথিবীর সবচেয়ে কম মজুরি পাচ্ছে গার্মেন্টস শ্রমিকেরা। তো ফলে এই গার্মেন্টস শ্রমিকদের যে তাজরিন থেকে শুরু করে রানা প্লাজা থেকে শুরু করে এই দায় দায়িত্বটা কিন্তু কখনোই কেউ সরকার কোনো সময় নিচ্ছে না। আজকে অনেক সময় মনে হয় বলে আর কি, লোকে বলে যে তাজরিনের শ্রমিকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, তাজরিন রানা প্লাজার শ্রমিকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, কিন্তু তারা একবার ভাবে না, যারা এটা বলে আর কি, তারা ভাবে না তার জীবনে যদি এরকম একটা পঙ্গুত্ব নেমে আসতো, তার জীবনটা যদি এরকম ছারকার হয়ে যেত, যে সুস্থ স্বাভাবিক জীবনটা হঠাৎ একদিনে একদম ডিজাস্টার হয়ে যেত, তাহলে এত তার ঘটনাটা বললো না কিভাবে। মানে এটা যদি পার্সোনালি কখনো সুযোগ থাকে, আপনি 10 জন 15 জনের কাছ থেকে শুনবেন তারা কিভাবে কি লড়াই করে মানে তারা হচ্ছে বাঁচছে। আগুন থেকে বাঁচার প্রক্রিয়ারও কিন্তু একটা ঘটনা আমি আলিয়ার থেকে শিখছি, যে আগুন লাগলে ধোঁয়ার মধ্যে কেমনে বাঁচতে হয়, এবং সে সেটা শিখছে হচ্ছে কোনো মানে জিওগ্রাফি চ্যানেল দেখা মনে রয়েছে, সেইটা সে বাঁচার সময় গিয়ে ইমপ্লিমেন্ট করছে। আলিয়া বোধহয় ভুলে যায় না এই ঘটনাটা আর কি, কিভাবে হচ্ছে ধোঁয়াটা নিচে যাবে না যাবে না, ভয়ঙ্কর সেসব ঘটনা বর্ণনা। তো একদিনের মধ্যে যে তাদের এই লাইফটা চেঞ্জ হয়ে গেল আর এটার দায় দায়িত্ব তো সরকার এবং মালিকের। কিন্তু তার পরবর্তীতে এদেরকে ভালোভাবে বাঁচানোর জন্য, অথবা তাদের পরিবারটা যে আছে তারা ভালোভাবে বাঁচানোর জন্য যে পরিমাণ ক্ষতিপূরণটা দেওয়া দরকার ছিল, যেটা আমাদের দাবি আইএলও কনভেনশন অনুযায়ী সারা জীবন আয়ের ক্ষতিপূরণ, এই পরিমাণ ক্ষতিপূরণ দিলে তো ওনাদের কারো কাছে যাইতে হইতো না, কারো কাছে না, কারোর অনুদানও নিতে হইতো না, কারণ অনুদান নেওয়ার জন্য শ্রমিক জন্মায় নাই তো। শ্রমিক কারো কাছে অনুদানও চায় না, শ্রমিক কারো কাছে হাত পয়সা কিছু নিতে চায় না, শ্রমিকের এই চরিত্রটা আছে। কিন্তু আজকে এই যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ না দেওয়াতে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা এই রাষ্ট্রের পক্ষ থেকে এবং মালিকদের পক্ষ থেকে করা হয়নি, এদিকে তাদের কিন্তু পরিস্থিতিটা দিনের পর দিন আরো খারাপ হচ্ছে এই জায়গায়। ফলে হচ্ছে তাদের হচ্ছে এই আন্দোলনে আসতে হয়, এবং আন্দোলনটা এটা সত্যি সত্যি তারা চট করে চলে আসছে, এটা আমরাও অর্গানাইজ করে আনি নাই, আমার মনে হয় না কোনো সংগঠন গিয়ে অর্গানাইজ করে আনছে, তারা সবাইকে জানাইছে, কারণ তাদের এটা প্রয়োজন। আমরা কিন্তু সংগঠিত করে আনি নাই, আমাদের কথাই কিন্তু আসে নাই আন্দোলনটা করতে, তারা নিজেরাই এখানে আন্দোলনটা করতে আসছে। করতে আসার পরে আমি নিজেই তো এই আন্দোলনে গিয়ে যুক্ত হয়েছি 15-20 দিন পরে। মানে আমি সেটা তো খারাপ লাগে যে আমার পরিচিত লোকগুলো, নাসিমা আপা, আলেয়া, তারপরে যতগুলো নামই আমি বলি, নাটা খালা, আরো যারা আছে, এটা তো আমার অনেকদিন ধরে পরিচিত লোকগুলো প্রেস ক্লাবে পড়ে আছে, না খেয়ে থেকে আন্দোলনটা করতেছে। এবং দেখেন দুঃখজনক বিষয় হচ্ছে নিজেদের মধ্যেই মানে অনেক ঝামেলা তৈরি হয়ে গেছে,
না পাইলে কিন্তু এটা তৈরি হয়, শ্রমিকদের মধ্যে অনেক অনৈক্য তৈরি করতে পারে অনেকেই। এই ঘটনাটা ঘটে গেছে, যার দরুন হচ্ছে তারা সম্পূর্ণভাবে যে তালিকাটা প্রস্তুত করে দিবে, যে তালিকাটার জন্য আমিও যেমন বলছি, কারণ আমি আর মন্টুদা গিয়ে আইজি কে বলছি, মন্ত্রীকে বলছি, তারপরে তাদের কাছে কিন্তু সরাসরি কলকারখানার লোক আসছে, যেটা নাসিমা আপা বললো, নাসিমা আপা শুনতেছে কিনা আমি জানি না, নাসিমা আপা যেটা বললো যে কলকারখানার লোক আসছে সরাসরি, আইসাও তার তালিকা চাইছে, তালিকা চাওয়ার পরও, তালিকা কয়েক দফা দেওয়ার পরও তালিকা ঠিক হয় না। আবার এখন তালিকা দিছি, তাদের মধ্যেই একটা অংশকে আরেকটা অংশ বাদ দিয়ে যে তালিকা দিছে, এই ঘটনাও আমাদের পরে জানতে হয়েছে, আমরা জানি না। এটা তো ঠিকই, কাউকে বাদ দিলে, আমরা তো কাউকে বাদ দিয়ে চলতে চাই না, একটা অংশকে বাদ দিলে আরেকটা অংশ তো রাগ করবে, সবাই তো ভুক্তভোগী, সবাই তো কষ্ট করে জীবন চালাচ্ছে। এরকম একটা পরিস্থিতি আসলে তাদের মধ্যে, মানে আমাদের তালচিনি শ্রমিকদের মধ্যে হয়ে গেছে। তো যে দায়িত্বটা আমাদের সরকারের নেওয়ার কথা ছিল, রাষ্ট্রের নেওয়ার কথা ছিল, আমাদের মালিক পক্ষের নেওয়ার কথা ছিল, সেইটা আসলে সেই দায়িত্বটা তারা নেয়নি। এখন তার পরবর্তীতে আন্দোলনের পরে শ্রম প্রতিমন্ত্রী কথা দিলেন যে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা তালিকা নেওয়ার পরে কথা দিলেন যে তাহলে হচ্ছে আমরা যারা এই ক্ষতিপূরণটা পায়নি, বিজিএমইর একটা কনসার্ন নিয়ে আমরা হচ্ছে তাদেরকে কিছু মানে প্রথম বললো যে শ্রমিক কল্যাণ ফান্ড থেকে দেই, পরে বলে না তাদেরকে সেন্ট্রাল ফান্ড, শ্রমিক কল্যাণ ফান্ড, এই নিয়েও আবার তাদের কতদিন, তারা অফিসিয়ালি কতদিন ইয়ে করলো, করে এখন শেষ মুহূর্তে আবার জানাইলো যে না, ওইখান থেকে একটা বিজিএমই থেকে আরেকটা অবজেকশন আসছে। এখন বিজিএমই থেকে অবজেকশন আসছে, আবার আপনারা নতুন করে তালিকা দেন, আমরা একটা নতুন তালিকা এখন করছি আর কি, আবার নতুন করে। আমি জানি না এটা ফাইনালি কি হবে, কারণ কথা দেওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমরা যেহেতু এতদিন, একটা বছর পিছিয়ে 3টা মাস তারা হচ্ছে প্রেস ক্লাবের সামনে ছিল, কম কথা না। এটা যে কারোর দেখলেই সেটা তো একটু মায়াও তো লাগে মানুষের প্রতি, মানুষের যে 3টা মাস ধরে এই লোকগুলো এভাবে কষ্ট করতেছে প্রেস ক্লাবে থাকা, বাচ্চা কাচ্চা নিয়ে ছিল, অসুস্থ ছিল, তারা এখানে থাকা অবস্থায় একজন মারা গেছে, যে একজন মারা গেছে সে আবার ওখানে আন্দোলনেও অংশগ্রহণ করছিল। এরকম পরিস্থিতির পরেও কারো, মানে এই রাষ্ট্র এত নিষ্ঠুর নির্দয়, তাদের মন গড়লো না, তারা হচ্ছে তাদের দাবিটা, যেটা যে তালিকাটা জমা দেওয়া হলো, তালিকা অনুযায়ী তাদের টাকা পয়সা দিল না। ফলে শ্রমিকদের মধ্যে সঙ্গত কারণে নানান ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং কেউ কাউকে যখন যখন দেখেছে যাদের কাছ থেকে পাওয়ার কথা, হয় না যে মালিক দিচ্ছে না। আপনার লুডাইড আন্দোলনের ঘটনাটা জানেন যে যখন ট্রেড ইউনিয়নের ঘটনা, বা ট্রেড ইউনিয়নটা ইংল্যান্ডে যখন প্রথম ট্রেড ইউনিয়ন করে, প্রথম কি করতো শ্রমিকরা, যখন সে সত্যি সত্যি রাস্তায় মরে পড়ে থাকতো, সে সত্যি সত্যি তার মজুরি সঠিকভাবে পাইতো না, তখন সে কি করতো, তখন সে তার মেশিন ভাঙচুর করতো, কারখানা ভাঙচুর করতো, যাকে পাইতো তাকে ভাঙচুর করতো, কিন্তু যে মেশিন তার খাবার জোগাচ্ছে সেটা সে ভুলে যেত। আমাদের শ্রমিকদেরও, তাজরিনের শ্রমিক, রানা প্লাজা শ্রমিকদেরও এই অবস্থা তৈরি হয়েছে, একটা মানে একটা বিশৃঙ্খল অবস্থা সেখানে তৈরি হয়েছে, একজনের উপর আরেকজনের দোষারোপ করার একটা, মানে দুর্ভাগ্যজনক ভাবে এই পরিস্থিতিটা তৈরি করে দিছে এই মালিক এবং রাষ্ট্রের, মানে যারা ক্ষমতায় আছে, যারা কথা দিয়েও কথা রাখে না তারা। এখন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি, ব্যাপারটা এই জায়গায় গিয়ে দাঁড়ায় গেছে। তারপরেও আমি মনে করব এখানে যারা আছেন তারা যথেষ্ট দায়িত্বশীলতার সাথে, আবার যে আন্দোলনটা 3 মাস করছে, আন্দোলনটা আমরা সংগঠিতভাবে করি নাই, আমাদের সংগঠনের নেতৃত্বেও হয় নাই, সবুজ ভাইদের সংগঠনের নেতৃত্বেও হয় নাই, যখন ওনারা আসছেন এই অবস্থায় গিয়ে আমরা যুক্ত হয়েছি, আমরা শেষ পর্যন্ত এটার সাথে যুক্ত থাকবো। তাজরিনের ক্ষতিপূরণ, এটা আমাদের মৃত্যুর দিন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের কথা বলতে হবে, কারণ এই ঘটনা যেসব ফ্যাক্টরিতে ঘটেছে তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ আমরা চাই, এই ক্ষতিপূরণের দাবিটা থাকবে, পুনর্বাসনের দাবিটা আমাদের থাকবে। এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে, সকলের সহযোগিতা লাগবে, এবং সেই চাপটা আমরা সরকার এবং শ্রম প্রতিমন্ত্রী সবাইকে দিয়েই দাবিটা আমরা আদায় করতে চাই। জি জলিয়াপা, আপনার কাছে আবারও আমরা একদম শেষটায় জলিয়াপা শুরু করে আপনার কাছে আসবো। আমরা একটু নাটাকালের কাছে একটু যেতে চাই, তার আগে বলি যে হ্যাঁ ঠিকই বলেছেন জলিয়াপা, যেটি হলো যে সংকট, যে আপনার যে কোনো শ্রমিকের, অর্থাৎ হলো যে শ্রমিকদের জীবনের উপর দিয়ে অর্থনীতির প্রতিটা স্তর নির্মিত হচ্ছে, সেই শ্রমিকরা যখন তাদের জীবনে যখন এ ধরনের ঘটনা ঘটছে, তাদেরকে যখন কি বলা যায় যে হত্যা করা হচ্ছে, হত্যা করার পরবর্তীতে আহত করা হচ্ছে, নানাভাবে তাদের জীবন যখন পিষ্ট হচ্ছে, তাদের কোনো ধরনের দায়িত্ব না মালিক, না রাষ্ট্র, না প্রাণ, না বায়ার, কেউ আসলে
যে দায়িত্বটা নেয়ার কথা তারা সেখান থেকে নিচ্ছে, তখন তারা তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু ছুঁড়ে সবাই ফেলে দিলেও রাষ্ট্র কিন্তু এটি পারে না। রাষ্ট্র কিন্তু দেখেন একজন, আমরা কিন্তু এটা বারবারই দেখছি, যখন কোনো মালিক ব্যবসায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে কিন্তু রাষ্ট্র জনগণের টাকা তাকে দিয়ে বারবার তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে, যেটা আমরা করোনার মাঝেও দেখলাম। হ্যাঁ, কোটি কোটি টাকা হলো তাদেরকে দেওয়া হলো, কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হলো, তারা বাঁচতেছে না, তারা মারা যাচ্ছে। হাজার কোটি টাকা কামানোর পরেও তারা করোনার প্রথম ধাক্কাতেই তারা বাঁচে না, মরে না, এরকম একটি পরিস্থিতি। তাদেরকে রাষ্ট্রীয় ফান্ড থেকে তাদেরকে টাকা দেওয়া হলো, কিন্তু যে কারণে বলা হলো যে শ্রমিকদেরকে যেন ছাঁটাই করা না হয়, কিন্তু শ্রমিকদেরকে ছাঁটাই করা হলো যথারীতি। শ্রমিকরা ছাঁটাইয়ের শিকার হলো, শ্রমিকরা টাকা পেল না, শ্রমিকদের টাকা দেওয়া হলো না। রাষ্ট্র থেকে কিন্তু এমন কোন উদ্যোগ নেওয়া হলো যে শ্রমিকরা রাষ্ট্রের অর্থনীতির প্রতিটা স্তরকে হলো বিনির্মাণ করছে প্রতি মুহূর্তে, রাষ্ট্র কিন্তু সেই শ্রমিকের কোনো দায়িত্ব নিল না। মালিকের দায়িত্ব নিল, মালিকের বিপদে মালিকের দায়িত্ব নিচ্ছে, রাষ্ট্র কিন্তু শ্রমিকের দায়িত্ব নিচ্ছে না। যে শ্রমিকের উপর ভর করে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, বলেন একটা রাষ্ট্র বলেন বা একটা মানুষের প্রতি মুহূর্তের প্রতি জীবনে, সমাজ জীবনের কোনো একটা অংশ, কোনো একটা কিছু, এটি কিন্তু নিশ্চিত যেটা শ্রমিকের হাত ছাড়া এটা আসলে কোনোভাবেই সম্ভব। আমরা পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা গণনা করি, কোনো কিছুই সম্ভব না শ্রমিকের হাত ছাড়া। কিন্তু প্রতি মুহূর্তে শ্রমিককে সেটা অস্বীকার করা হয়ে যায়। যখন শ্রমিক বিপদে পড়ে তখন, বা যখন শ্রমিকের দায়িত্ব নেওয়ার কথা রাষ্ট্রের, তখন আসলে সেখান থেকে আমরা সে জায়গা থেকে ফিরে এসে আমরা একটু নাটাখালা কিংবা নাসিম আপাদের কাছে যাব, কিন্তু ওনাদের সংযোগটা আমরা করতে চাষা ঠিক হয়ে আসুক। সেটি যেটা আপনারা বলছিলেন, সে বিষয়টা আমরা সবসময় লক্ষ্য করে দেখছি যে ঘটনাটা ঘটে তাজরিনের ক্ষেত্রে এসেও, তখন আপনার প্রেস ক্লাবের সামনে যে আন্দোলনটা, সেখানে যেটা জলিয়াপা আপনি বলতেছিলেন, যেটা শ্রমিকদের মাঝে এক ধরনের ডিভাইডেশন ক্রিয়েট করে দেওয়া, মানে পুঁজির ফাংশনেই তাই, মানে পুঁজির মালিকরা বা পুঁজির মালিকের ধারক যে রাষ্ট্র, তারা কিন্তু এই একটা কাজই করে, কিভাবে কোনো আন্দোলন, কোনো সংগঠিত বিষয়কে কিভাবে আলাদা করে দেওয়া যায় নিজের মধ্যে। শ্রমিক সংগঠনগুলোর মধ্যেও যেমন একে অপরের প্রতি কিভাবে অবিশ্বাস তৈরি করা যায়, শ্রমিকের প্রতি কিভাবে অবিশ্বাস তৈরি করা যায়, সেগুলো নিয়ে কিন্তু তারা সারাক্ষণই তৎপর থাকে। সে কাজটাই কিন্তু প্রেস ক্লাবের সামনের ঘটনাও যদি আমরা দেখি যে তার যেটা আপনারা বলতেছিলেন, সেটাই কিন্তু ঘটছে। আমরা চলে এসে একটু দেখি। নাটাখালা, আপনি কি শুনতে পাচ্ছেন? আছে, হ্যাঁ, তাহলে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো দাদা, নাটা খেলা তো বলে হাত পা ব্যথা করতেছে, চলে গেছে। আচ্ছা, নাসিমা আপা আছেন? হ্যাঁ জি ভাইয়া বলেন। হ্যাঁ নাসিমা আপা, আপনার কাছে একটু জিজ্ঞাসা, এই যে প্রেস ক্লাবের সামনে আপনারা যখন দাঁড়ালেন বা দীর্ঘ সময় প্রায় 3 মাসের মতো অবস্থান করলেন, এবং সেখানে আপনাদের অবস্থানের প্রেক্ষিতে সেখানে তালিকা তৈরি, যে কথা সবুজ ভাই, জলিয়া ভাই এবং আপনারাও বললেন, তালিকা তৈরি হলো, মন্ত্রণালয়ে গেল, সেটি একটা ধরনের চূড়ান্ত হওয়ার একটা অবস্থাও দাঁড়িয়েছিল। সেটা পরবর্তীতে আবার আর একটা তালিকা বিজেপি থেকে সেটা কি বলা যায় যে আর একটা তালিকা দেওয়ার কারণে বা বিজেপিতে আর একটা পক্ষ দাঁড়ানোর কারণে সেটা আসলে বন্ধ হয়ে আছে। কিন্তু আমরা পত্রিকায় একটা নিউজ দেখলাম, আবার একই সময়ের ঘটনা, যেটা সম্ভবত 19 নভেম্বর এসছে নিউজ বাংলা, একটা অনলাইন পোর্টালে আর কি, নিউজ বাংলা 24.com। সেখানে আসলো শ্রমিকদের, মানে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে এরকম একটা বিষয়, যেখানে বলা হচ্ছে যে জরিনা সুলাইমান আসলে কারা? আপনাদের তাজরিনের শ্রমিক? জি জি, এটা হচ্ছে কি দাদা, এটা হচ্ছে জরিনা আপা একটু ভালোভাবে কথা বলতে পারে, তো এই জন্য আমরা জরিনা আপারে দিছিলাম যে তুমি আমাদেরকে শ্রমিকদের পক্ষ থেকে নেতৃত্ব দাও। আর এই যে সুলেমান, বুঝছেন, ওরা ছিল, আমরা তো ওই জায়গায় ছিলাম প্রায় 3 মাস। পরে তো আমাদেরকে পুলিশ উঠাই দিল, তখন আমরা জলিয়াপাদের পার্টি অফিসে আসলাম। জলিয়াপা আশ্রয় দিল আমাদেরকে, শীত, খাতা, কম্বল সবই দিল। জলিয়াপা খাবার দাবার, সবুজ ভাই আর জলিয়াপা দুইজন ভাগাভাগি করে নিল যে এতগুলা মানুষ কিভাবে কষ্টে জীবন যাপন করে। ওনারা যথেষ্ট পরিমাণ হেল্প করলো। পরে জলিয়াপার আড়ালে আর সবুজ ভাইয়ের আড়ালে মনে করেন যে ওরা দুইজনে একটা প্ল্যান করলো, আমরা কিন্তু বুঝতে পারি নাই। আমাদেরকে বিভিন্ন ধরনের বকা মানে খাবার দাবার দেয় না আসলে, কিন্তু জলিয়াপা সবুজ ভাই দুইজনে কন্টিনিউ টাকা দিয়ে যায় ডেলি।
কিন্তু আমাদেরকে খাবার দেয় না, বিভিন্ন ধরনের অত্যাচার বকাবাকি করে। তখন কি করলো, আমাদেরকে বই কেটে ওখান থেকে জলিয়াপাড়া অফিসটাও থাকতে দেয় না, সবুজ বাড়ি অফিসে ওরা থাকতে দেয় না। কিন্তু আমরা কিন্তু জলিয়াপাড়াও জানাই নাই, সবুজ বাড়িও জানাই নাই। ঠিক আছে, তখন দাদা শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন, শুনতে তখন পাচ্ছি। আমাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করে, যেমন এই যে নাটা খেলার মেয়েটা রাত 3টা বাজে অনেক মারধর করে অত্যাচার করে, যে জরিনা সুলেমান দুজনে বের করে দিল। রাত 3টায় ওদেরকে পার্টি অফিসে বের করে দিল। তারপরে এটা কিন্তু আপা জানেন, আমরা কিন্তু সবুজ বাড়িও জানাই না, এটা আমাদের মাধ্যমে রাখছে। তারপরে কি করলো, ওদেরকে বের করে দিয়ে 2-3 দিন পর আমাদের খাবার খাবার দেয় না, এমন অত্যাচার। আমরা এই জায়গায় থাকি, আপাদের অফিসে খায়া না খায়া, আপার আসলে কিন্তু আমরা বলি যে আমরা খাইছি, কিন্তু আমরা ওদেরকে বুঝতে দেই না। ওরা 2জন বাইরে থেকে খায়া আসে। এরকম করে করে অনেক দিন, 13-14 দিন আমরা মানে 2 দিন 3 দিনে একবেলা খাবার পাই না। অবশ্যই কান্দাকাটি করে বিভিন্ন ধরনের বকাবাদ্য করে আমাদেরকে ওরা বাসায় পাঠাই দিল। বাসায় আইলাম, বাসায় আসার একদিন পরে ওরা হুট করে ফোন দিল আমাদেরকে। ফোন দিয়া বলে যে টাকা ছাড়া কাজ হবো না। কি টাকা? বলে বলে যে এরকম এরকম কিছু কিছু টাকা মানুষের দেয়া লাগবে, তোমরা আগে 2 দিনের আচ্ছা ভিতর টাকা রেডি করো। আমাকে আগে একটু পরিষ্কার করে বলেন, মানে এখানে যে 3 মাস আপনারা ছিলেন, এখান থেকে তারপরে যখন আপনারা বাসায় চলে গেলেন, অর্থাৎ এখানে পুলিশ যখন তাড়িয়ে দিল, এখানে থাকতে দিল না, আর আপনারা যখন বাসায় চলে গেলেন তারপরে ফোন করলো আপনাদেরকে টাকার জন্য? না না, আমরা যখন পুলিশ তাড়ায় দিল তখন আমরা জলিয়াপাদের পার্টি অফিসে আর সবুজ বাড়ি অফিসে, 2 অফিসে থাকতাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে যখন আপনারা চলে গেলেন তারপরে আপনাদের কাছে ফোন করে টাকা চাইলো? জি। আচ্ছা বলেন বলেন, হ্যাঁ তারপর বলেন। তখন আমাদেরকে বাড়িতে আসার একদিন পরে ওরা ফোন দিল, ফোন দিয়া বলে যে এরকম 6,000 করে টাকা লাগবে, আর 10,000 করে টাকা, এক একজনের 10,000 করে টাকা চাইছে, তাই এত টাকা তো ম্যানেজ করা সম্ভব না, আমাদের যে পরিস্থিতি, তোমরা 6,000 করে টাকা ম্যানেজ করো, 2 দিনের ভিতর টাকা ম্যানেজ করলে এক হাতে টাকা দিব, এক হাতে চেক দিব। তখন আমি সবুজ ভাইরে জানাইলাম, আপারে জানাই নাই ভয়তে, যে সবুজ ভাই এরম এরম বলতেছে, এটা কিভাবে কি কই, এরকম করা কারে দিব, কাহারা নিব, এটা তো আমিও বুঝতে পারতাছি না, এটা আসলে কেমনে কি, তোমরা এই মুহূর্তে টাকা পাবো? আপনাদের কাছে টাকাটা কে চাইলো ফোন করে? সুলেমান আর জরিনা। সুলেমান আর জরিমা, আচ্ছা আচ্ছা বলেন। জি। তখন কেউ মনে করেন যে ঘরে টিভি বিক্রি করছে, কেউ মোবাইল বিক্রি করছে, কেউ সুদ করে টাকা নিছে। আমি তো টাকা নিছি 1,200 করে 2 দিনের জন্য। তখন এরকম কইরা টাকা নিলাম, টাকা নিয়েও গাড়িতে উঠে সবুজ ভাইরে জানাইলাম যে সবুজ ভাই সবাই কিন্তু টাকা নিয়ে যাইতাছে, যে 2 দিনের কথা কইছে, যে 2 দিনের ভিতর টাকা ম্যানেজ করে আনলে এক হাতে চেক দিব, এক হাতে টাকা দিব। টাকা নিয়ে কোথায় আসতেছিলেন? কোথায় আসতে বলছে? এই জলিয়াপাদের পার্টি অফিসে। ওই জরিনা সুলেমান, হ্যাঁ জরিনা সুলেমান এর জায়গায় ছিল, মানে আমাদেরকে ওখান থেকে বাসায় পাঠাই দিছে, আপা জানে না। আচ্ছা, জরিনা সুলেমান বলছে যে টাকা নিয়ে জলিয়াপার পার্টি অফিসে জি ওখানে আসতে বলছে। আচ্ছা জি, ওখানে আসতে বলছে। তখন সবাইরে বলছে যে চালু চালু টাকা দিয়ে যার যান বাসায় চলে যাও, ওখানে থাকতে দেয় না। আমরা ভাবছিলাম যে আমরা জলিয়াপা, মুন্টু দাদা, সবুজ ভাই, শাবনাম আপা সবারই নিয়ে বসবো, বৈশা আলাপ আলোচনার মাধ্যমে যে টাকাটা কারে দিব, কিভাবে দিব, আমাদেরকে চেক কবে দিব, এটা বিস্তারিত জানবো। কিন্তু এই সুযোগ আমাদেরকে দেয় নাই, না দিয়া বলে যে দ্রুত এখান থেকে টাকা দিয়ে তোমরা চলে যাও, আমরা সময় মতন তোমাদেরকে ফোন দেবো। তো আপনারা টাকা নিয়ে সবাই হলো যে জলিয়াপা অফিসে গেলেন, সেখানে যা সুলাইমান এবং জরিনা সেখানে ছিল? জি, ওরা ওখানেই ছিল। মানে ওখানে যাওয়ার পরে আপনাদের কাছে টাকা নিয়ে নিল, দ্রুত নেওয়ার পরে ওখান থেকে চলে যেতে বললো? হ্যাঁ, আমাদেরকে পাঠাই দিল। আপনার টাকা দেওয়ার আগে সবুজ ভাই কিংবা জলি আপাকে ওনাদেরকে মানে ফোন করেছিলেন কেউ? না, আর সবুজ বাড়ি ফোন করছি, কিন্তু জলিয়াপারে ফোন করি নাই, যেটা সত্যি কথা। জলিয়াপা এই ব্যাপারে জানেই না। সবুজ ভাই কি বলছিল সেটা বলো। সবুজ ভাই বলছিলাম যে সবুজ ভাই এরম এরম এক মুহূর্তে টাকা চাইতেছে জরিনা সুলেমান, মানে কেমনে কি। পরে সবুজ ভাই কইতেছে ওরা কেমনে কি করতেছে, এটা তো আমার মাথায়ও খেলতেছে না, এটা তো আমিও বুঝতেছি না যে কারা টাকা চাইবো আর কারা টাকা দিব, এরকম ধরনের আলাপ তো আমার বয়সে আমি শুনি নাই। তো তারপর তো হ্যাঁ বলেন। তারপরে বললাম যে সবুজ ভাই তাহলে কেমনে কি করবো। সবুজ ভাই কয় কি করবা এটা তোমরা ভালো জানো, আমি এই ব্যাপারে বলতে পারবো না।
কারণ আমরা শ্রমিক সংগঠন নিয়ে কাজ করি, আমরা কোনোদিন শ্রমিকের তাই টাকা পয়সা নেই না, আমরা শ্রমিকরা বরং যতটুকু পারি অতটুকু পাশে থাকি। কিন্তু এরকম কাণ্ড কীর্তন জরিনা সুলেমান কিভাবে করতেছে, কার মাধ্যমে করতেছে, এটা আমি জানি না বোন, আমি বলতে পারবো না। তাহলে নাসিমা আপা একটা জিনিস বলেন তো, আমি একটু পরিষ্কার হওয়ার জন্য, সবাই শুনতেছে এখানে কিন্তু আলোচনাটা সবার কাছে যাচ্ছে, এটা একটু পরিষ্কার হওয়া দরকার, যেহেতু টাকা পয়সা সংক্রান্ত বিষয়। ফলে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, আপনি সবুজ ভাইকে বলেছেন, হ্যাঁ আপনারা কিন্তু আলোচনা শুরু থেকে যখন জলি আপা আসেও নেই তখন থেকেই কিন্তু বলতেছিলেন, শুরু থেকেই কিন্তু একটা জিনিস বলতেছিলেন যে আপনাদের এই যে প্রেস ক্লাবের সামনে আপনারা দাঁড়িয়েছিলেন, সেখানে একটা সময় সবুজ ভাই, জলি আপারা আপনাদেরকে একদম সব দিক থেকে নানাভাবে আপনাদেরকে সহযোগিতা করে আসছিল। এটা তাদের কাজ, আর এটা করবে আপনারা না তো ওখানে যারাই শ্রমিক সংক্রান্ত শ্রমিকদের বিষয় নিয়ে যেখানে যারা ওনারা যেখানেই পাবে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াবে, এটাই ওনাদের কাজ, এটা আমরা জানি। কিন্তু আপনারা নিজেরাই বলেছেন যে ওনারা এটা করতেন। যখন টাকা পয়সা দেওয়ার প্রসঙ্গ আসলো, টাকা পয়সা আপনাদেরই শ্রমিকদের মধ্য থেকেই দুইজন মানুষ, জরিনা এবং সুলাইমান, তারা যখন টাকা চাইলো, আপনারা বলতেছেন যে সবুজ ভাইয়ের অফিসে আপনারা থেকেছেন, সেখানে জলিয়াপার অফিসে তারাই আপনাদেরকে বিভিন্ন সহায়তা, কিন্তু টাকা দেওয়ার প্রসঙ্গ যখন আসলো, যেমন সবুজ ভাই বলেছে যে এটা টাকা পয়সা তো আমরা আসলে শ্রমিকদের নিয়ে কাজ করি, কিন্তু টাকা পয়সার তো কখনো দরকার নেই। আপনি বললেন, যেটা আপনার কথা অনুযায়ী বলি, তো তারপরেও কেন আপনারা আসলে টাকা পয়সা দিতেন? মানে আপনারাই বলতেছেন যে সবুজ ভাই জলিয়াপারা হেল্প করে দিতেন, ওনারা কি বলে ওনাদের কাছে না শোনা পর্যন্ত জলিয়াপার অফিসে গেলেন, কিন্তু জলিয়াপাকে সাথে দেখা না করে, কথা না বলা পর্যন্ত আপনাদের টাকা দেওয়ার মানে আপনারা কেন দিতে গেলেন? এটা হচ্ছে কি দাদা, এটা মনে করেন যে আমরা তো এমন পরিস্থিতি বর্তমানে আছি, মানে বলার বাইরে। আমরা সেটা মনে করছি যে আসলে ৬,০০০ টাকার বিনিময় যদি আমরা কিছু টাকা পাই, তাহলে আমাদের ঋণটা শোধ হইব বা আমরা একটু ভালোভাবে চলতে পারবো, এই কষ্টের থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু আমরা সেই কথাটা ভাইবা আমরা টাকাটা দিছি, ওদেরকে মানে খুব বিশ্বাস করছিলাম, কিন্তু ওরা যে আসলে প্রতারণা করতেছে এটা আমরা বুঝতে পারিনি। জি, নাসিমা আপা আপনি থাকুন, আপনার সাথে হয়তো না কনকদা আমি একটু ইন্টারভেন করি, পরে নাসিমা আপা কি হলো পুরাটা ক্লিয়ার করেন, তারপরে কি হবে। আপা বুঝি নাই। জি, না ঠিক আছে, জলিয়াপা যেটা বলছিল যে আমি ওই অংশটা আরেকবার আসতে চাইছিলাম, ঠিক আছে, আমি আপনাদের কাছে ক্লিয়ার করে ফেলি। নাসিমা আপা এর পরের কি হলো আসলে আর একটু বলেন তো পরের ঘটনাটা। এরপরে মনে করেন যে টাকা দেওয়ার বললো যে ওরা 2 দিনের ভিতর চেক দিব, সেই জায়গার ভিতর মনে করেন যে 15 দিন 1 মাস হয়ে যায়, কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ দাদা শুনতে পান? তারপরে যখন দেখি যে 15-20 দিন 1 মাস হয়ে যাইতেছে, কোনো খোঁজ খবর নাই, কোনো আশ্বাস নাই, অবশেষে আমি আপার সাথে শেয়ার করছি যে আপা এই পরিস্থিতি, এখন আপনি তো জানেন না, আমি বিষয়টা আপনারা জানাইতে চাই, আপনার সাথে আমার কিছু কথা আছে গোপনীয়। পরে আপা বলছে যে ঠিক আছে আমি আপনার সাথে কথা বলি। পরে আমি আপারে চুপ করে বলছি যে আপা এই পরিস্থিতি ওরা করছে, আপনি তো জানেন না, আপনারা বলার মতো সুযোগ আমাদেরকে ওরা দেয় নাই, আমাদেরকে ওরা গার্ড দিত, পাহারা দিত, কারোর সাথে কথা বললে মোবাইলটা কাড়ে নিয়ে চেক দিত, বিভিন্ন ধরনের টর্চার করছে ওরা, আমরা কিন্তু বলি নাই। হ্যাঁ মোবাইলে ওদের সাথে নাকি কি অ্যাডভান্স করে রাখে, আমরা কার সাথে কথা বলি না বলি ওরা জানতে পারে, এরকম করে রাখতো। তখন আমি আপারে অবশিষ্ট বাধ্যতামূলক আপারে জানাইছি, জানানোর সাথে সাথে আপা জরিনা সুলেমানদের বলছে যে আপনারা এই কাজটা কিভাবে করলেন আর কেন করলেন, আপনারা কি আমার সাথে বলছিলেন, এত এরকম করলেন, আপনারা দ্রুত শ্রমিকের টাকা ফেরত দেন, শ্রমিকের টাকা ফেরত না দিলে কিন্তু মন্ত্রণালয়ের টাকা আমি আটকাই দেবো, তাহলে দেখবো আপনি আর সুলেমান কিভাবে টাকা শ্রমিকদেরকে পাওয়াই দেন, আমি কিন্তু এই কাজ করতে বাধ্য হব। আপা কিন্তু খুব রাগ হয়ে এই ধরনের কথা বলছে। আর সবুজ ভাই তো বারবারই বলছে যে জরিনা সুলেমান তোমরা যা করছো এটা কিন্তু ভুল করছো, ওদের টাকা ফেরত দাও, ওরা অনেক জায়গাতে লাভ সুদ করে টাকাটা আনছে, ঋণের বোঝা কিন্তু আরো বাড়িয়ে যাইতেছে, তোমরা ওদের টাকাটা ফেরত দাও। কিন্তু ওরা ওদের সামনে বলে দিব, পিছনে যায় আমাদেরকে বকাবকি করে, বিভিন্ন ধরনের ব্যবহার খারাপ করে, কিন্তু টাকা দেয় না। তার মানে আপনারা বলছেন যে এইটা আসলে সবুজ ভাইকে যখন বলছিলেন, সবুজ ভাই বলছে যে এরকম কোনো টাকা পয়সার ঘটনা নাই, এরকম তো আসলে আমরা ছবিটা যদি করি এরকম জানা নাই, মানে আপনাদেরকে কিন্তু এটা আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে বলছে, তারা কিন্তু সে কিন্তু বলে দিচ্ছে। একইভাবে আপনারাই বলছেন যে জলি আপা এটা জানতো না, সে একদমই জানতো না, আপনারা 20 দিন বা 1 মাস পরে
যখন আপনারা দেখছেন যে 2 দিনের কথা বলছে, 2 দিনের পরে যখন টাকা পয়সা হচ্ছে না, চেক হচ্ছে না, তারপরে যা যখন দেখছেন যেটা হচ্ছে না, তখন 15-20 দিন বা 1 মাস পরে যা জলিয়াপাকে আপনারা বলেছেন, হ্যাঁ ঠিক? জি, তাও আমি আচ্ছা, বলছি, আর অন্য কোনো শ্রমিক বলে না, আমি নিজেই বলছি। আপনি বলছেন, আপনি বলার পরে জি হলো জলিয়াপা সরাসরি আপনাকে বলে দিছে যে এটা মানে সুলাইমান এবং ইয়াদেরকে ডাক দিয়ে তারা বলছে টাকা ফেরত দেওয়ার জন্য। জি, সুলেমান কনকদা, জরিনার কথা বারবার বলছে। কনকদা, এখানে যেহেতু আপনি একটু তুলেই ফেলছেন ঘটনাটা, একটু এম্বারেসিং ঘটনা, তারপর যেহেতু এটা উঠছেই, তারপর আমি একটু যুক্ত করি আর কি। ওইটা চলেন। যখন নাসিমা আপার কাছ থেকে শুনলাম, সাথে সাথে যে সংগঠনগুলো যুক্ত ছিল সবাইকে মিলে এবং তারা যারা ছিল আমরা সবাইকে মিটিং ডাকলাম। সবুজ ভাই ছিল, স্বপ্ন আপা, আর যারা যারা আন্দোলনে যুক্ত ছিল, শোনার সাথে সাথে আমরা এই পদক্ষেপ ছিলাম, মন্টুদা ছিলেন, আমরা পদক্ষেপ নিলাম এবং আমরা আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে ওদের দুইজনকে কিন্তু সিরিয়াসলি বললাম ইমিডিয়েটলি হচ্ছে আপনারা টাকা ফেরত দেবেন এবং এই ধরনের একটা কলঙ্কজনক অধ্যায় আপনারা এখানে রচনা করবেন না। আমরা তাদেরকে খুব ফোর্স করলাম, কিন্তু শ্রমিকরা তখনও তটস্থ, ভয় পাচ্ছিল যে আমাদের সাথে গলা মিলায়া তারা, যেমন নাসিমা আপা কিন্তু আমাকে মানে একটু গোপন করে বলছে, সবুজ ভাই একটু গোপন করে বলছে, সরাসরি বলতে পারে নাই ভয় পায়া। কেন তারা এই ভয়টা পাইছে এটি আমার সবচেয়ে অবাক লাগছে আর কি। নাসিমা আপা, আমি বলি পরে বলেন। পরে আমরা সবাই কিন্তু মিটিং ডেকে এটা কিন্তু তাদেরকে ফোর্স করছি এবং সেই ফোর্স অনুযায়ী হয়তো অল্প কয়েকজনকে দিছে, কিন্তু সুলেমান জরিনাকে অবশ্যই সব টাকা ফেরত দিতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য আর কি। এই টাকাটা ফেরত দিতে হবে, কারণ এটার সাথে কোনো কিছুর সম্পৃক্ততা নাই। এবং সেই মিটিং এর যে শ্রমিকরা উপস্থিত ছিল, নাসিমা আপা, আলেয়াও ছিল, সেই মিটিং এ কিন্তু অন্য শ্রমিকরা কথা বলারই সাহস পাচ্ছিল না। কেন পাচ্ছিল না এটুকু মানে সবুজ ভাইও বোধহয় বুঝতেছে না, আমিও বুঝতেছি না, আমরা কেউই বুঝতেছি না। কিন্তু আমাদের দিক থেকে আমরা যথাসাধ্য মিটিং এর মাধ্যমে পুরো জিনিসটা ক্লিয়ার করে পদক্ষেপ নিয়েছি। জি জলিয়াপা, দেখুন সবুজ ভাই, মানে আপনি যেন কি বলতে চাচ্ছিলেন সবুজ ভাই? আমি যা বলতে চাইছিলাম এই আলোচনাটাই নিশ্চয়ই নাসিমা আলো আছো, নাটক খেলা নাই, আসো না তোমরা দুজন? নাসিমা আলে আছে। আমার সাথে আমার সাথে আমাকে যখন বলে, আমি ব্যাপারটা নিয়ে খুবই আশ্চর্য হই যে টাকা কেন, আমরা লড়াই করে মরতেছি, জলি, তারপর মন্টুদা মন্ত্রীর কে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, ধৈর্য কোনোভাবে টাকা আদায় করা যায় কিনা, যখন একটু আশ্বাস দেয়, ওই যে 23 জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত সেটা শোনার পরই এরা একটা চান্দা তোলা শুরু করছে। এই যে দুইজন শ্রমিক জরিনা এবং সোলাইমানের কিন্তু একটা পা 1 ইঞ্চির চেয়ে একটু কম, খাটো, ও কেটে ফেলে দিতে হয়েছে। তাজরিনের ও ছিল সুপারভাইজার, লাফাইয়া পড়তে গিয়ে আহত হইয়া মানে পা কাইটা ছোট করতে হয়েছিল, তারপরে এখন হাঁটতে পারে, এরকম আহত শ্রমিক। জরিনা ঘাড় ভাঙ্গা, মাথা ভাঙ্গা, পা ভাঙ্গা শ্রমিক, এরা সবই এরকম আহত। কিন্তু আন্দোলন করতে গিয়ে প্রেস ক্লাবের সামনে সরকারের বিভিন্ন সংস্থা থাকে, আমি কোনো সংস্থার নাম উল্লেখ করব না, সরকারের বিভিন্ন সংস্থা থাকে, এই সংস্থাগুলির সাথে এরা সবসময় চেষ্টা করে যে প্রেস ক্লাবের সামনে যারা বসছে তাদের মধ্যে কারা করে মানে লিড করতেছে, এই জিনিসগুলি ধরে, আর দীর্ঘ আন্দোলনের সময় এটা ধরতে তাদের সুবিধা হয়। এটা একটা অন্য অ্যাঙ্গেলের আলোচনা আমি করতেছি, মানে আন্দোলনটাকে ভাঙন ধরানোর জন্য শ্রমিকদের মধ্যে এই ধরনের আই থিঙ্ক, আমি একটু জানি যে সেখানকার কোনো একটা সংস্থার, সরকারি সংস্থার, এদের সাথে জরিনা সুলাইমানদেরকে তারা ভালোভাবে কনভিন্স করতে পারছিল, কনভিন্স করে তাদের সাথে পরামর্শ করতে এইসব বিষয় নিয়ে। যার কারণে আমি আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, তারপর ইয়াদের সংগঠন, শবনমদের সংগঠন, আমরা কিন্তু একদম লেগে পড়ে শ্রমিকদের সাথে। আমার কথা নাসিমা বলছে, সবুজ ভাই কি বলছে টাকার কথা বলার পর কি বলছে, এই সবাইকে বলছি কেউ টাকা দেবে না, নাসিমাকে সরাসরি বলছি কোথাও কোনো টাকা দেবে না, দিলে নিজের সিদ্ধান্ত আমাকে জানাবা না, আমি জানতে চাই না, একটু টাকা দেওয়া লাগবে না, কোথাও টাকা দেওয়া লাগে না, আন্দোলন করলে টাকা দেওয়া লাগে না, তুমি ঘুষ দিয়ে তৈরি করো না, আন্দোলন করে টাকা আদায় করছো, সেখানে টাকা দেওয়া লাগবে কেন, এইটা আমি তাদেরকে বলছি। কিন্তু আমার নিষেধের উপেক্ষা করেও
দুই পক্ষই, এক পক্ষ টাকা দিছে, এক পক্ষ টাকা নিছে, টাকা জমা রাখছে। এবং এই যে নাসিমা আলেয়াও ছিল মনে হয় সেই আলোচনায়, ওরা বলতেছিল এই টাকা দিয়ে আমরা যদি টাকা পাই, যদি আমাদেরকে টাকা দেয় তাহলে আমরা এই টাকা দিয়ে মাজার জিয়ারত করতে যাবো সবাই, এই জন্য চান্দা তুলছি। নাসিমাও জানে সেই আলোচনা, সেই আলোচনায় ছিল। মাজার, আমার তো এত মেজাজ খারাপ হয়েছে, বলে কি এরা টাকা কবে পাবে, আদৌ পাবে কিনা সেইটা বাদ দিয়ে তারা মানে আগে যায় মাজার জিয়ারত করতে, মানে কি একটা উদ্ভট চিন্তা। যাই হোক, তারা যে সাহসটা পাইছে সেটা ওই ধরনের কোন সংস্থার যারা সদস্যরা ওখানে কাজ করছে, আমি লাইভে আছি, আমি সেই কারণে আমি নাম উল্লেখ করতে চাই না বা সংস্থার নাম উল্লেখ করতে চাই না, তাদের সাথে ওদের ভালো একটা খাতির হয়ে যায়, জরিনার সাথে তারা সাহস টাহস দেয়, তারাও বলে আমরাও আদায় করে দেবো। কিন্তু আসলে করতে গিয়ে এখন শ্রমিকদের মধ্যে একটা এই যে মানে পরস্পরের বিরুদ্ধে যে লেগে গেল এই টাকা নিয়ে, সেইটা আমি খুবই দুঃখিত এবং ক্ষুব্ধ যে এই ধরনের একটা আন্দোলন একদম সঠিক পথে থাকা মানুষ, আমরা তো উদ্যোগ নিছি, আমি জলি আমাদের অফিসে ছিল, আমরা থাকতে দিছি, বা বন্ধু বান্ধব, আমাদের পকেটের টাকা, আমার পকেটের টাকাও না, জলির পকেটের টাকাও না, শুভাকাঙ্ক্ষী আছে মানুষ, তারা টাকা দিছে, ওরা ওদের হাতে টাকা পৌঁছে গেছে, সরাসরিও টাকা ওদের হাতে দিছে আমাদের বন্ধুরা। চালের বস্তা আমার খালি ফোন করে বলছে সবুজ ভাই ওদেরকে 1 বস্তা চাল দিয়ে গেলাম, চালের বস্তা ওরা ওখানে ওইসব পাইয়ে গেছে। সেই অবস্থায় এত কষ্টের আন্দোলন এখন নিজেদের মধ্যে যেটা চলতেছে সেইটা শ্রমিকদেরকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে রেখে বাধ্য করে শ্রমিকদের মধ্যে ভাঙনটা বা এক পরস্পরের বিরুদ্ধে পরস্পরকে লাগিয়ে দেয়া, এই জায়গায় ওরা মানে রাষ্ট্রপক্ষ কোনো উদ্যোগ তো নেয় নাই শ্রমিকদের এই অসহায় অবস্থায়, বরং তাদের মধ্যে ভাঙন ধরনের কাজটাও তারা সফলভাবে করতে পেরেছে। এটা আমাদের জন্য খুব অসম্ভব রকমের দুঃখজনক। আরো আগাবো সামনে। যে আমরা জাস্ট আপনাদের কাছে আরেকবার একটু মানে আলেয়া আপা এবং নাসিমা আপা আছে, ওনাদের সাথে কথা বলে আপনাদের মধ্যে দিয়ে শেষ করবো আলোচনাটা। আমরা জাস্ট আলেয়া আপা মানে কি বলুন, আপনিও তো ছিলেন এই টাকা পয়সা সমাধান, এরপরে কি টাকা পয়সা সবাইকে মানে ফেরত, যেটা জলি আপা বলে এখনো দেয়নি মানে, এবং আপনারাও বলেন সবাই তো টাকা পায়নি, ফিরে পাইছে কি টাকা? এই যে জলি আপা যে বলছিল যে টাকা ফেরত দিতে হবে সোলাইমান এবং জলি আপা মানে সবাই মিলে বসে যে সবুজ ভাই সবাই মিলে বসে, মন্টুদা ওনারা বসে যে সুলাইমান জরিনাকে তারা বলছিল যে টাকা ফেরত দিতে হবে, এরপর কি টাকা ফেরত দিছে ওরা সবাইকে? আচ্ছা একটু ইয়েটা বাইকটা বন্ধ আছে। আলে আপা, হ্যাঁ বলেন, এখন বলেন আলে আপা বলেন। না, আমাদের টাকা ফেরত দেয় নাই, কয়েকজনের টাকা ফেরত দিছিল, মানে যখন 6,000 টাকা তুলছে, কারো 5,500 টাকা দিছি, কিন্তু আমাদের যে 13 জন পাস হয়েছে 13 জনের একজনেরও টাকা দেয় নাই, আরো তাদের কাছ থেকে 500 করে টাকা আরো রাখছে। যারা পাস হয় নাই তাদেরকে কিছু টাকা দেওয়া হয়েছে, বুঝছেন? দেওয়ার পরে আর যারা পাস হয়েছে 13 জন, এদের তো 1 টাকা দেওয়া নাই, আবার যাদের 6,000 করে টাকা দিছে কিছু লোকের 5,500 টাকা ফেরত দিছে, আর 500 টাকা করে ফেরত দেয় নাই, সে রাইখে দিছে। মানে আপনারা পরে বলেননি যে এটা পাস হওয়ার টাকা পয়সা তো দরকার নাই, এবং আপনাদের কাছে টাকা নেওয়ার সময় কি এই যে আপনার নিউজটাতে দেখলাম যে জলি আপার নাম বলে, না এটা মিথ্যা বানোয়াট, এটা সঠিক না, এটা মিথ্যা কথা বলছে। জলিয়াফা অ্যাকচুয়ালি ভাবে কখনো জানেও না, আমরাও জানাইতে পারি না তার সাথে, এটা মিথ্যা কথা বলে, এটা কে করছে আমরা জানি না, আমরা তো কখনো কোনো জায়গায় কথা বলি না। আপনাদের কাছে টাকা নেওয়ার সময় এটা বলছিল নাকি যে জলি আপা বলছে, বা তার নামের কথা বলছিল কিনা টাকা নেওয়ার সময়? না, টাকা নেওয়ার সময় বলে না, সবারই তো দ্রুত পাঠাই দিছে যে যার জন্য টাকা দিয়ে চলে দাও। অবশেষে যে আরেকটা শ্রমিক আছে রাজবানু আর আমরা 2 জন ছিলাম, আমার টাকা শর্ট ছিল, নেয় নাই, পরে ওই টাকা নিয়ে আমি ওই জায়গায় ছিলাম, বাসায় আমার হাজবেন্ডে ফোন দিছি যে বাকি টাকাটা ম্যানেজ করে দেওয়ার জন্য, এই সে ঘুরতেছে পাইতেছে না, আমি ওই জায়গায় ছিলাম। তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা যে টাকাটা নিলা, কিন্তু তোমরা তো কার জন্য নিলা, কিভাবে কারে দিবা, বাকি আসে বিষয় বিস্তারিত তো কিছু বললা না। তখন বললো যে টাকা এই যে কি বলে মন্টু ঘোষের দিব 50,000, আর এই যে ওই আলতাফ স্যারের দিব 50,000, আর কলকারখানা অধিদপ্তরে দিব 50,000, আর একটা লোকের নাম জানি বলছিল আমার মনে নাই।
এই তাদেরকে এরকম 50,000 চারজনকে দিব 2 লাখ টাকা, আর বাকি যে টাকাটা থাকবো সেটা নিয়ে আমরা টাকা পাওয়ার পর সিলেট মাজারে যায় ঘুরে আসবো, যে আমরা না মরিয়া বাইসা আছি, ঘুরে আসবো। এরকম কইলো শ্রমিকরা তো আর কি খুশি যে হোক, আমরা যদি টাকা পাই আমাকে দিন দফা সুদ করে এত হোক, যে টাকা থাকবো এটা দিয়ে আমরা ঘুরে আসবো। মানে ওদের যে বানোয়াটি কথা বলতো ওটাতে শ্রমিকরা রাজি হয়েছে আর কি। ও, কিন্তু মন্টুদা এই যে মন্টুদার অফিসে আপনারা সেখানে গেলেন, সেই জায়গাতে মন্টুদার কথা বললো, মন্টুদা 50,000 টাকা। তো আপনাদের শ্রমিকরা কি একবার মনে হলো না যে যারা নানান জায়গা থেকে টাকা পয়সা বিভিন্ন শুভাঙ্গীর কাছে টাকা পয়সা নিয়ে এসে আপনাদের ওই সময়টায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাগুলো করতেছে, তারা কি এরকম আসলে এটার জন্য 50,000 টাকা চাইতে পারে? এটা মনে হলো না, একবার জিজ্ঞাসা করার দরকার ছিল না? এটা মনে করেন যে ভাইয়া আসলে কি এই তাজরিন পুরার পরের থেকে যেমন সবুজ ভাই, মন্টু দাদা, সাইদা আপা, মিশু আপা, জলি আপা, রুহুল ভাই, মিন্টু ভাই, মন্টু দাদা আমাদের সাথে এখন পর্যন্ত 9 বছর পর্যন্ত ওরা যেরকম লাইয়া আছে, কিন্তু আমরা যারা মানে এদের সাথে বেশিরভাগে চলাফেরা করি, এখন আলাপ আলোচনা করি, আমাদের কিন্তু এরকম ধরনের মানে বিশ্বাস হয় না। কিন্তু কিছু কিছু শ্রমিকরা আছে যারা তো মনে করেন যে চিনে না জানে না, ওরা তো বিশ্বাস করে নিছে, ওদের সাথে তাল মিলাইয়া আমরা মুখ খুলতে পারি না। আমাদের মুখ খুলতে দেয় নাই, বকাবকি করছেন। আচ্ছা, ঠিক আছে আলে আপা, নাসিমা আপা, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের আলোচনা শুনলাম আমরা, বিষয়টা এখন বোধহয় অনেকটাই পরিষ্কার যে আসলে ঘটনাটা সে সময় ঘটেছে। একটা সুন্দর যেটা সবুজ ভাই একটা ইঙ্গিত করেছে সেটা আসলে যথার্থই, এবং আপনাদের জায়গা থেকে আমার কাছে এখান থেকে যেটা মনে হয়েছে, এবং পত্রিকা নিউজটা আমিও পড়েছি, যে আপনাদের জায়গা থেকে আসলে এরকম বিষয় যখন আসছে তখন টাকা পাবেন একদিকে যেমন খুশির একটা বিষয় কাজ করছে, আর একদিকে কাজ করছে যে এইটা জলিয়াপ্পা বা সবুজ ভাই তাদেরকে যেহেতু জানাইতে দিচ্ছে না বা তাদের আড়ালে সেখান থেকে হয়তো তাড়াতাড়ি আপনারা পেয়ে গেলে তাদেরকে বললে তারা তো না বলবে টাকা দেওয়ার কথা, টাকা দেওয়ার দরকার নেই। যেমন সবুজ ভাই আগেই বলছে যে না এরকম টাকা পয়সার দরকার নেই, জলিয়াপ্পাকে জানালেও হয়তো সেও বলবে, সেখান থেকে আবার টাকাটা পেতে যদি দেরি হয়, এটা আপনারা সবাই মনে মনে ধরে নিচ্ছেন, কিন্তু কিন্তু ঘটনাটা ঘটে গেছে আর কি। যে যদি জলিয়াপ্পা বলি, জলিয়াপ্পা যদি টাকা নিতে নিষেধ করে যে না টাকা পয়সা আপনারা দেবেন না, তারপরে যদি আবার এটা ঝুলে টুলে যায় আর কি, আমাদের টাকা চেক পাইতে যদি দেরি হয়, আপনারা এরকমই ধরে নিছেন। যেটা ধরে নিতে গিয়ে আপনাদের যে ঘটনাটা ঘটছে টাকা পয়সা আপনারা দিয়ে দিচ্ছেন, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটছে তখন আপনারা যখন দেখছেন যে চেক পাচ্ছেন না, তখন আপনারা গিয়ে বাধ্য হয়ে তখন জলিয়াপ্পাকে জানিয়েছেন, এবং জলিয়াপ্পা, সবুজ ভাই, মন্টু দা সবাই মিলে তখন বসে আবার হলো সোলাইমান এবং জরিনাকে এটা টাকা দেওয়ার জন্য চাপ দিছে, যেটা প্রেক্ষিতে এখন পর্যন্ত টাকা পয়সা আসলে সবাইকে দেয়নি, কাউকে কাউকে হয়তো দিয়েছে কিন্তু সবাইকে দেয়নি। ঠিক আছে, শুনলাম আপনাদের, এটাই আসলে আপনাদের কাছ থেকে কথা শুনে যেটা মনে হচ্ছে বিষয়টা এরকম। আমরা সর্বশেষ জলিয়াপ্পা আপনার কাছে একটু জিজ্ঞাসা যে এরকম একটি অবস্থা কনকটা শোনা যাচ্ছে না, শ্রমিকদের জায়গা থেকে তারা তো একদম নিরুপায় একটা অবস্থা, অসহায়ত্বের একটা অবস্থা এবং দীর্ঘদিন যাবত যেহেতু তাদের জীবনের একদম মারাত্মক রকমের মানে টানাপোড়েন অবস্থার মধ্য দিয়ে, মানে আপনাদের এখানে মানে জানালে ভালো জেনে তারা মনে করছে যে জানালে যদি সবুজ ভাই বলছে, প্রথম যখন সবুজ ভাইকে বলছে, সবুজ ভাই বলছে না টাকা পয়সার দরকার নাই, এখন একই জিনিস এখন এরপরে চিন্তা করছে আপনাকে যদি জানায় তাহলে টাকা পয়সার আপনিও বলবেন দরকার নাই, তাহলে যদি না হয় আবার যদি আমরা চেকটা না পাই, সুলাইমান এবং হলো যে জরিনা এক ধরনের প্রভাব, এবং সবুজ ভাই যেটা বলতেছিলেন যে হ্যাঁ প্রশাসনের লোক বা অন্যান্য মালিকদের নানা ধরনের এজেন্সি থাকে, তারা এক ধরনের ডিভাইডেড করে দেওয়া বা এগুলোকে মানে দূরে সরিয়ে দেওয়া নানান ধরনের তৎপরতা থাকে, সবকিছু মিলিয়ে আসলে এরকম ঘটনা করছে। আপনি আসলে এই জায়গাটা কথা বলে সর্বশেষ এই জায়গাটা এখন যেভাবে কাজ করছেন, কোন পরিস্থিতিতে আছে সামনে আসলে তাদের এটা যেখানে মানে বন্ধ হয়ে আছে, এক বছর যাবত ঝুলে আছে, সেটা সমাধানের জন্য চূড়ান্ত ভাবে আপনারা কোন প্রক্রিয়ায় যাচ্ছেন সেই জায়গাটা নিয়ে যদি একটু বলে আমরা শেষ করবো আসলে। চলে আচ্ছা, একটা হচ্ছে সবুজ ভাই খুবই কারেক্টলি একটা কথা বলছে আর কি, শ্রমিকদের মধ্যে আসলে ভাঙ্গন ধরানোটা তো হচ্ছে সরকারের বিভিন্ন ধরনের এজেন্সি আসলে যুক্ত হয় আর কি। তো এটার ক্ষেত্রেও তাজরিন যেহেতু 3 মাস ছিল এবং নিরুপায় হয়েছিল, বিভিন্ন এজেন্সি এটার সাথে যুক্ত হয়েছে, এবং 2-একটা নিউজ যে হয়েছে সেটাও আমি মনে করি তারাও এই ধরনের এজেন্সি এবং কোনো কিছুর সাথে সম্পৃক্ততা থেকেই
মানে তারা কিছু এটা করছে আর কি, এটা অন্যায়। অন্যায় কারণ হচ্ছে মিডিয়াগুলোর, মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে আমরা দেখছি বাংলাদেশের নির্বাচনের সময় আমরা দেখছি যে কিভাবে হচ্ছে নির্বাচনের নিউজ ব্ল্যাক আউট হয়েছে। আমরা 10 দিন ধরে 11 দিন ধরে স্টাইল ক্রাফটের শ্রমিকরা মানে একটা ছোট কিছু হইলেও মানে কে কোন চেয়ারে বসতেছে, কে কোন বেশে ঘুরে বেড়াচ্ছে, যারা একটু সেলিব্রিটি, তাদের প্রত্যেকটা নিউজ নিয়ে প্রত্যেকটা নিয়ে যে হইচই হয়। 11 দিন ধরে শ্রমিকরা হচ্ছে স্টাইল ক্রাফটের শ্রমিকরা হচ্ছে ইয়েতে বসে রইলো, কি জানি বলে শ্রম ভবনের সামনে বসে রইলো, এবং এত আন্দোলন হচ্ছে। সেই সব আন্দোলন কখনো এই মিডিয়াগুলোতে পজিটিভলি মানে খুবই কম প্রচার করা হয়। আমাদের কিছু অনেস্ট সাংবাদিক বন্ধু আছে, তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছে। আর কিছু লোক মানে সাংবাদিক আসলেই তারা সাংঘাতিক রকমের করাপ্টেড হয়ে গেছে আর কি। আমার যারা অনেস্ট বন্ধু, অনেস্ট সততার সাথে সাংবাদিকতা করছে, তাদের বাদ দিয়ে বলতেছি। তো তারা এরকম কিছু প্রচারণা তাজরিন দিবস উপলক্ষে করা হয়তো তাজরিনের যে মূল দাবি দাওয়াটা, এই দাবি দাওয়াটা থেকে মানুষের চোখটা অন্যদিকে ফিরানোর চেষ্টা করে। তো এটা খুব অন্যায় যে শ্রমিকদের পাশে দাঁড়াইতে পারবেন না সারা বছর, অথচ এই তাজরিন দিবসটাকে ধরে অন্যভাবে ঘোরানোর জন্য যে ধরনের অন্যায় পদক্ষেপ বা ম্যানিপুলেট করে ফেব্রিকেটেড করে নিউজ করা, এটা খুব খারাপ, এটা অন্যায়। এটা আমি মনে করি এটা শ্রমিকদের প্রতি অন্যায় করা হচ্ছে। আর প্রথমত হচ্ছে শ্রমিকদের প্রতি অন্যায়টা হয় শ্রমিক আন্দোলনে সবসময়, এটা হয় অনেক এজেন্সি ঢুকে যায় এবং শ্রমিকরা অনেক সময় ভাঙচুরের সাথে যুক্ত থাকে না, মালিক পক্ষের লোক আইসা ভাঙচুর করে সেই অন্য পরিস্থিতি তৈরি করে ফেলে, এই বিষয়গুলো হয়। সেই সাথে সাথে তাজরিনের বিষয়টাও, সবুজ ভাইয়ের এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে তাদের নিজেদের মধ্যে একটা ভাঙন তৈরি করে তাদের দাবি দেওয়া যেটা হচ্ছে আদায় হয়ে যাওয়া, আদায় যোগ্য ছিল, সেটা আরো পিছায়া দিল নানান ভাবে আর কি। ফলে এইটার সাথে আরো অনেক রাষ্ট্রের অনেক ফোর্সেস যুক্ত থাকে এবং সেইখানে নিউজ টিউজ করানো এদের এগেনস্টেই যায় একটা নিউজ, সেইগুলো জায়গাগুলো হচ্ছে আছে আর কি। তো সেই জায়গাগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতেছি নানান ভাবে। আর এটা তো দুঃখ লাগেই, আমরা এত কষ্ট করে হচ্ছে মানে শ্রমিকদের জন্য খাবার জোগাইছি এবং খুব ভালো, আমরা যে খুব ভালো খাবার জোগাইতে পারছি, সবুজ ভাই খুব ভালো খাবার জোগাইতে পারছে সবুজ ভাইয়ের অফিসে, আমাদের অফিসে, ব্যাপারটা কিন্তু সেরকম না। কোন রকম খাবার জোগানোর মতো কিছু মানে আমরা টাকা জোগাড় করে তাদেরকে প্রতিবেলা মানে দিতে পারছি, সেইখানে উপরন্ত হচ্ছে তাদের উপরে এত বড় একটা জুলুম হয়ে গেল। এবং তাদের আমি এই জায়গায় একটা কথা বলবো, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুইজনেরই এখানে দোষ থাকে। এবং এটা না করলে আন্দোলনটা সুন্দরভাবে শেষ হইতে পারতো আর কি, আন্দোলনটার একটা সুন্দর শেষ হইতো। তারপরে আমরা চেষ্টা করব হচ্ছে এই জায়গায় আইসা আন্দোলনটা হচ্ছে সুন্দরভাবে একটু শেষ করা যায় কিনা, এই জায়গাটা দেখার জন্য আর কি এই জায়গাটা আমরা চালাবো। আর হচ্ছে সেই জায়গা থেকে হচ্ছে আমি শুধু একটা কথাই বলবো, যে নাসিমা আপা, আলে আপা, নাটা খালারা এখানে আছে, এবং সেই জায়গা থেকে শুধু একটা কথাই বলতে চাই যে আমরা যে পর্যন্ত এটা আগাইতে পারছি আর কি, যেহেতু আমরা ফ্রেশ একটা লিস্ট করব, যারা যারা আন্দোলনটার সাথে সম্পৃক্ত ছিল সবাইকে সম্পৃক্ত করে এটা আমরা চালায় যেতে চাই। আর যারা হচ্ছে অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় আছি, এখনো থাকবো, পরেও থাকবো, একসাথে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা করতে চাই। এবং দাবি আদায়, বিশেষ করে তাজরিনের ক্ষতিপূরণ, পুনর্বাসন, এই জায়গাগুলো নিয়ে আমরা আমাদের আন্দোলনটা জোরদার করতে চাই আর কি। সেই আন্দোলনের প্রত্যাশা রাখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ জলি আপা, সবুজ ভাই, আলে আপা এবং হলো যে নাসিমা আপা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। কিন্তু যে কথাটা সর্বশেষ সবার যারা শুনছেন সবার কাছেই এবং শ্রমিক ভাই বোনেরা আপনাদের কাছে যে প্রশ্নটা, তাজরিন এর সর্বশেষ প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যে তাদের দাবির যে আন্দোলনটা, সেই আন্দোলনকে কেন্দ্র করেও যে ঘটনাটা যথার্থই সেই আলোচনার মধ্যে সেটি উঠে এসেছে। এটা আমরা সর্বক্ষেত্রেই দেখি যে যে কোনো ধরনের শ্রমিকের অধিকার আদায়ের যে কোনো বিষয়ের ক্ষেত্রেই এটা সারা দুনিয়ায় পুঁজির ধারক যারা, তারা যে কাজটি করে, যত ধরনের এজেন্সি আছে সেখানে মিডিয়াও কিন্তু তার বাইরে না। মিডিয়া বলেন, সরকারের বিভিন্ন এজেন্সি বলেন, অন্যান্য আদার যত, এবং শ্রমিকদের মাঝেও হলো যে নিজেদের এজেন্সি সেট করা
এবং নানাবিধ উপায়ে হলো যে কিভাবে হলো যে তাদের দাবির থেকে হলো যে সেখানে দাবির ঐক্যবদ্ধ আন্দোলন বা একসাথে হয়ে যে আন্দোলনটা করতেছে, যে দাবিটা তুলতেছে, সেটার মধ্যে কিভাবে ফাটল ধরিয়ে দেওয়া যায়, কিভাবে সবাইকে কয়েকটা ভাগে বিভক্ত করে দেওয়া যায়। 100 জন শ্রমিক একসাথে আছে, সেখানে কিভাবে 4টা গ্রুপ বানিয়ে দেওয়া যায় এবং একটা গ্রুপ আর একটা গ্রুপের বিরুদ্ধে কিভাবে লাগিয়ে দেওয়া যায়। একইভাবে শ্রমিক আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, যে শ্রমিক সংগঠন, যে নেতৃবৃন্দ, তাদেরও বিভিন্ন সংগঠন, একটা সংগঠনের বিরুদ্ধে আরেকটা সংগঠনকে কিভাবে লাগিয়ে দেওয়া যায়, একটা সংগঠনের বিরুদ্ধে আরেকটা সংগঠন কিভাবে বিশ্বাসটার জায়গা কিভাবে নষ্ট করা যায়, সেগুলো আসলে সবসময় কিন্তু মানে যারা পুঁজির ধারক, যারা পুঁজির মালিক, যারা হলো যে এই মানে কাজগুলো করছে, তারা কিন্তু সবসময় সে ব্যাপারে খুব একদম পরিকল্পিতভাবেই কাজগুলো করে। কিন্তু মুশকিলটা হয়ে যায় যে তাদেরই মানে ফলপ্রসূতিতে নিজেদের মধ্যে, শ্রমিকদের নিজেদের মধ্যে, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের নিজেদের মধ্যে এক ধরনের আস্থাহীনতার জায়গা তৈরি হয়, যেটি দীর্ঘমেয়াদে আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে এবং শ্রমিকের অধিকার আদায় করার ক্ষেত্রে ভয়ঙ্করভাবে ক্ষতি জায়গা তৈরি করে। আমরা প্রেস ক্লাবের সামনের যে মানে ঘটনা এবং যেখানে অনেকদিন আন্দোলন করে একটা সফলতার জায়গায়, অর্থাৎ 23 জনের যে তালিকা আপনারা যেটা বললেন, সেই তালিকা তৈরি হয় এবং তারা পেতে যাওয়ার এক মুখে, যদিও টাকাটা একেবারেই সামান্য, হয়তো শ্রমিক কল্যাণ তহবিল থেকে দেবে, মানে সেটা 1-1.5 লাখ 2 লাখের বেশি না, হ্যাঁ, বা সর্বোচ্চ বোধহয় 2 লাখের মতো হতে পারে। সেই টাকাটাও কিন্তু খুবই সামান্য টাকা। কিন্তু যে শ্রমিক ভাই বোনেরা, যে শ্রমিক যারা আহত এবং নিহতের পরিবার যারা আসলে এখানে দাঁড়িয়েছিল এটার জন্য, তাদের কাছে এই মুহূর্তে তাদের যে দেনা দফায় জর্জরিত হয়ে তাদের জীবন পিষ্ট হওয়ার যে অবস্থা, তাদের কাছে কিন্তু 1 লাখ 1.5 লাখ 2 লাখ যে অ্যামাউন্টই হোক না কেন, সেটা এই মুহূর্তে খুবই জরুরি। অনেকের মানে জরুরি চিকিৎসার জন্য ওষুধ কেনার মতো অবস্থা নাই, এরকম একটা মানে অবস্থার মধ্য দিয়ে, ফলে তাদের কাছে এই টাকাটা অনেক বেশি টাকা আর কি। যদিও আবারও বলছি সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এই টাকাটা অবশ্যই যথেষ্ট টাকা না। 1 লাখ 1.5 লাখ 2 লাখ যাই হোক না কেন, যে শ্রমিকরা আহত হয়ে মানে তাদেরকে দীর্ঘ সময় পাড়ি দিতে হবে সামনের সময়টা, এবং যে শ্রমিকরা নিহত হয়েছে তাদের পরিবারকে দীর্ঘ সময় পাড়ি দিতে হবে তার সেই উপার্জনক্ষম ব্যক্তিকে বা পরিবারের সদস্যকে হারানোর জন্য, সেটার জন্য অবশ্যই যথেষ্ট না। তবুও এতটুকু পাওয়া যে মুহূর্তে দাঁড়িয়ে আছে, যেটা থেমে গেছিল, নিশ্চয়ই সেটা আবারও এখানে জলি তালুকদার, শহীদুল ইসলাম সবুজ, শবনম হাফিজ এবং মন্টু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা জড়িত ছিলেন, যারা ছিলেন সবাই মিলে নিশ্চয়ই সামনে, এবং নাসিমা আপা, তারপরে কি বলে যে নাটাখালা, আপনারা যারা আছেন, আলে আপা, আপনারা মিলেও সবাই মিলে নিশ্চয়ই সামনে সেই জায়গাটা আদায় করা সম্ভব হবে, সেই আশাবাদ প্রত্যাশা রেখেই আবারও দেখা হবে, কথা হবে। আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। নিশ্চয়ই আবারও কোনো আলোচনায় কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। আবারও শেষটায় তাজরিনের নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আহত যেসব শ্রমিক আছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আজকের জন্য অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।